হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই বাচ্চারা, দেখো তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো হ্যালো, সব কিছু কি ক্লিয়ার আছে বাচ্চা কাচ্চারা? কি অবস্থা তোমাদের? আজকে অনেক অনেক বছর পরে তোমাদের সাথে আবার ক্লাস করব। সেই বহুকাল আগের কথা, যখন আমরা একবার ক্লাস করেছিলাম। আজকে আবার বহুকাল পরে চলে এলাম তোমাদের মাঝে। আজকে আমরা আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ দীর্ঘ সুদীর্ঘ 9 ঘন্টা পর আমরা আবার চলে আসলাম। 9 ঘন্টা একটা লম্বা ব্রেকের পরে আমরা চলে আসলাম। এখানে কি লেকচার 2 দেওয়া নাকি? আহা, এটা লেকচার 1 দিলেই ভালো হতো। যাই হোক, আমরা আগের ক্লাসে, গতকালকের ক্লাসে আমরা কিন্তু যে থিওরি আছে সেই থিওরিগুলা দেখে ফেলছি আলহামদুলিল্লাহ। যে এমসিকিউ আছে সেগুলো আমরা দেখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কিছু সিকিউ প্রবলেম প্র্যাকটিস করা। সবাই একটু ক্যালকুলেটর সাথে নিয়ে বসো, ঠিক আছে? সবাই একটু ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। আর আজকে খাতা লাগবে। আজকে যেহেতু আমরা প্র্যাকটিস করব, তো প্রশ্নটা তুমি দেখবা, দেখার পরে নিজে থেকে প্র্যাকটিস করবা, বুঝছো? আর সেই সাথে তো আমি সলভ করে দিব ইনশাল্লাহ। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, চলো 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 আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, সো প্রথম প্রশ্ন। বিসমিল্লাহ। একটা মিনিট একটু। ওকে, লেকচার 1 করি না, এটা করতে হবে না। না, লেকচার 1টা করে আসো। লেকচার 1টা করে আসো, ভেরি ইজি। ঠিক আছে, ঠিক আছে, লেকচার 1টা শেষ করে আসো বাচ্চা কাচ্চারা। হ্যাঁ, জীবনে এত কষ্ট করো কেন তোমরা? হ্যাঁ, লেকচার 1 শেষ না করে লেকচার 2 করতে আসছো। হ্যাঁ, কোনো দরকার নাই, এত কষ্ট করতে যায় না জীবনে। লেকচার 1 করবা, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে লেকচার 2তে যাবা। এত প্যারা নাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, এটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের প্রশ্ন নাম্বার 1। কম্প্যাক্ট সিরিজ, কম্প্যাক্ট সিরিজের প্রশ্ন নাম্বার 1। দেখো কি বলছে, একটা পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুইটা তার একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো। তার দুইটার দৈর্ঘ্য অভিন্ন। অভিন্ন মানে কি? সেম। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির পয়সনের অনুপাত 0.3। অনেক ভুংভাং বলা আছে। আমরা প্রথমে যেটা করব, যে ইনফরমেশনগুলো দেওয়া সেইগুলার নোটেশন সহকারে
একটু সাইডে লিখে ফেলবো। কিভাবে লিখবো দেখো। সো দুইটা তার বলছে না, দুইটা কি ভিন্ন উপাদানের তার বলছে, তাইলে ভাইয়া বলো তো দুইটার ওয়াই এর মান কি সেম হবে নাকি আলাদা আলাদা হবে? দুইটার ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর মান আলাদা হবে। আমির আহমেদ অরিক, সাব্বাস, ইরকা না ইকরা, তারপর নিলয়, রিমন খান, ভেরি গুড, ইশতিয়াক। সো তাহলে খেয়াল করো, আমরা এটা দেখলাম যে দুইটা তার, একটা মনে করলাম তার নাম্বার 1 আর একটা মনে করলাম তার নাম্বার 2, এটা জাস্ট রাফ একটা স্কেচ আর কি। তো একটার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক y1 আর একটার ইয়ং এর গুণাঙ্ক y2। 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল। একটা তারের ব্যাসার্ধ হচ্ছে r1 হচ্ছে 1 সেন্টিমিটার আর r2 হচ্ছে 3 সেন্টিমিটার। বলো তো ব্যাসার্ধ জানলে আমরা কি জানবো? একটা তার, সেই তারের যদি তুমি ব্যাসার্ধ জানো তাহলে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানতে পারবা। কি জেনে অবাক হচ্ছ? পাই আর স্কয়ার। এই দেখো, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ, যদি ব্যাসার্ধ জানো তাহলে কিন্তু পাই আর স্কয়ার জানলে, মানে পাই আর স্কয়ার করে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। তাহলে r1 r2 জানি। এরপরে বললো তার দুইটার দৈর্ঘ্য একই, তার দুইটার দৈর্ঘ্য অভিন্ন। তাহলে এল এল সমান সমান এল, দুইটার এল সেম। দুইটাতে আমরা একই ভর ঝুলাইছি, অর্থাৎ এখানেও এম ঝুলাইছি এখানেও এম ঝুলাইছি। তার মানে বলো তো প্রযুক্ত যেই বল এফ সমান সমান এমজি, এফ সমান সমান এমজি, দুইটাতেই কি পরস্পর সমান। একই ভর ঝোলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। তাইলে দ্বিতীয় তার দৈর্ঘ্য বৃদ্ধি মনে করলাম L2 আর প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি মনে করলাম L1। তাহলে কি বলছে দেখো, দ্বিতীয় তারটার দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। তাহলে L2 এর মান হচ্ছে হাফ অফ L1। প্রথম তারের পয়সনের অনুপাত, প্রথম তারের পয়সনের অনুপাত সিগমা 1 সমান সমান 0.3। দেখো ভাইয়া, তুমি তোমার প্রথম কাজ হবে এই ধরনের হাবড়ি জাবড়ি ইনফরমেশনটা থেকে এটাকে আগে সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, বুঝছো? ঠিক আছে, এইটা আগে সুন্দর একটা এরকম স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, তাহলে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতেও সহজ হবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে এইটাও বুঝতে কিন্তু ইজি হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো আমরা এখন দেখো কি বললো, প্রথম তারটার দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? প্রথম তারের কথাই বললো, দ্বিতীয় তার নিয়ে আপাতত চিন্তা নাই, প্রথম তারের কথা বললো। প্রথম তারের কথা বললো যে তারটার দৈর্ঘ্য 10% বাড়ালে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। তার মানে এটা কিসের ম্যাথ বলো তো? দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, তাহলে কিসের ম্যাথ বলো? সাব্বাস অরিক, পয়সন দিয়া করা যাবে। তুমি পয়জন লিখে ফেলেছো, বিষ লিখে ফেলেছো, বলেছো 20 দিয়ে করা যাবে। 20-এর অঙ্ক না এটা, পয়সন, পয়সন। তাহলে পয়সনের অঙ্ক দিয়ে, পয়সনের সূত্র দিয়ে করতে হবে। তাহলে তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ালে, তার মানে কি বলতো, L1 এর মান হচ্ছে, L1 এর মান হচ্ছে 10% অফ L। তাহলে বিকৃতি কত? L1 ডিভাইডেড বাই L সমান সমান 10% মানে 0.1। এটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি। এটা কি দৈর্ঘ্য বিকৃতি? তাহলে আসো গ নাম্বার প্রশ্নে যদি যাই, গ নাম্বার প্রশ্নে যদি যাই, গ নাম্বার প্রশ্ন, পয়সনের রেশিও সমান সমান হচ্ছে, আমাদের বলছে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। তাহলে এখান থেকে দেখো ডেল্টা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো আমরা এখান থেকে এই কি বলে এইটার মান আগে বের করতে চাই। ব্যাসের পরিবর্তন কত বের করতে চাই। ব্যাসের পরিবর্তন যদি বের করি তাহলেই কিন্তু অর্ধেক করে ফেললে সেটাই হচ্ছে কার পরিবর্তন? ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে এখান থেকে দেখেন ডেল্টা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি সমান সমান হবে সিগমা ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল। তাহলে ডেল্টা ডি সমান সমান
সিগমা ইন্টু ডেল্টা এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল ডি সমান সমান, দেখেন সিগমার মান কত ছিল, 0.3 ছিল। ডেল্টা এল বাই ক্যাপিটাল এল কত ছিল, 0.1 ছিল। ক্যাপিটাল ডি এর মান কি দেওয়া আছে, না দেওয়া নাই। বাহ, দেওয়া না থাকলে কোনো অসুবিধা নাই। দেখো আমাদের যেহেতু R1ই বলা আছে 1 সেন্টিমিটার, তাহলে আমি যদি এইখানে ব্যাসার্ধ বসাই, এখানে কিন্তু ব্যাসার্ধের পরিবর্তন আসবে। এখানে ব্যাস বসালে এখানে ব্যাসের পরিবর্তন আসবে। কথা বোঝা গেছে? যেমন দেখেন আমরা কিন্তু এই যে সূত্রটা আছে, যদি উপরে আমরা এখানে কি দিয়ে লিখছি, ব্যাস দিয়ে লিখছি, যদি ব্যাসার্ধ দিয়ে লিখতে চাই তাহলে কি হবে, এই যে ডেল্টা আর বাই আর ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। কি করছি বুঝছো? দেখো ব্যাস সমান সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ না, তাহলে এখানেও 2 ইন্টু ব্যাসার্ধ, এখানেও 2 ইন্টু ব্যাসার্ধ, 2 2 কাটাকাটি করে ফেললে আলটিমেটলি কিন্তু ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাতও কি হবে, সেম হবে। তাহলে আমরা খেয়াল করো, এখান থেকে এই জিনিসটা হচ্ছে ডেল্টা আর বাই আর ছিল, আমাদেরকে ভাইয়া বের করতে হবে ডেল্টা আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কিন্তু ডিটাকে সরায়ে আর এর মানটা যদি বসাই তাহলেই হয়ে যাবে। সো এটা যদি 1 সেন্টিমিটার হিসেবে রাখো, তাহলে ডেল্টা আর এর মানটাও কি হিসেবে পাবা বলো তো, ডেল্টা আর হিসেবে পাবা। বুঝছো? 0.3 ইন্টু 0.1 ইন্টু 1, এটা আসে 0.03, 0.03, 0.03 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ হ্রাস পাবে কতটুকু, এতটুকু পরিমাণ ব্যাসার্ধ হ্রাস পাবে। সুতরাং 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 0.03 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাসার্ধ হ্রাস পাবে। ব্যাস, তুমি পেয়ে গিয়েছো 3-এ 3। ঠিক আছে, ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে, গুড, ভেরি গুড, ডান। তারপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে গেলাম। রেডি রেডি রেডি, গেলাম পরের প্রশ্নে। তো দেখো কি বলছে, একটা পরীক্ষা আছে একই প্রশ্ন। এবার প্রশ্ন ইয়াটা কি, আচ্ছা দাঁড়াও, তাহলে আমি ইনফরমেশনগুলা খালি খালি কেন আবার লিখবো বলো বলো। এটা গ নাম্বার প্রশ্ন শেষ, গ নাম্বার প্রশ্ন অ্যান্সার করা শেষ। ঠিক আছে, এই খাতা কলম নাও, কিন্তু এগুলো নোট করতে যায় না, এই রাফ করার মতন করে অঙ্কগুলা প্র্যাকটিস করে ফেলো, ক্লাসের মধ্যে প্র্যাকটিস করে ফেলো। দেখো প্রথম, ওহো সরি, ঘ নাম্বার প্রশ্ন তো আর এখানে নাই। কি মুশকিলের মধ্যে পড়লাম বলো তো। আবারই লিখতে হবে, কি কষ্ট জীবন, কি কঠিন। দেখো, যাই হোক, দেখো এখন বলল উদ্দীপকের কোন তারটার ভার বহনের সক্ষমতা বেশি। একটু ছোট্ট একটা টাইম দাও আমাকে, আমি একটু এখানে একটা জিনিস করলে দেখবা যে জীবন কত সহজ হয়ে গিয়েছে। ছোট্ট একটা কিবোর্ড নিয়ে আসলেই হয়ে যাবে। ছোট্ট একটা কিবোর্ড যদি নিয়ে আসতে পারি তাহলে দেখবা আমার জীবনে যে কষ্টগুলো আছে সেগুলো এক নিমেষের মধ্যে খুবই সামান্য কষ্টে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা মনে করো না যে ভাইয়ার মনে হয় চোখে কোনো ঘুম নেই। ভাইয়ার চোখে প্রচণ্ড ঘুম আছে। তো আমি ঘুমের ঘরে কি বলছি না বলছি এগুলা কিন্তু তোমরা আবার মাইন্ড করো না, বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ এই তো দেখেছো, চলে এসেছে, ডান। সো দেখো ঘ নাম্বার প্রশ্ন, এই যে আমাদের যা ইনফরমেশন দেওয়া ছিল সেগুলা নিয়ে চলে এসেছি। সো ঘ নাম্বার, উদ্দীপকের কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে? কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে গাণিতিকভাবে যাচাই করো। তাইলে দেখো আমাদের এখানে খুব স্বাভাবিক, বলো তো, ভার বহনের সক্ষমতা অর্থাৎ কোনটা বেশি ওয়েট ক্যারি করতে পারবে।
তাহলে দেখো আমাদের আসলে দেখাইতে হবে যে এখানে দুইটা তারের দৈর্ঘ্য অভিন্ন ছিল, তার দুইটাতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটার দৈর্ঘ্য দ্বিতীয় তারটার দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হয়ে গেল, প্রথম তারে 65 অনুপাত দেওয়া আছে। তো আমাদেরকে আসলে দেখাইতে হবে যে এই দুইটা তারের মধ্যে কার এম এর মানটা বড়, কোনটার এম এর মানটা বড়। তো যেইটার এম এর মান বড় সেটাই কিন্তু বেশি ভার বহন করতে পারবে, তাই তো? কিন্তু এইটার আগে আমাদেরকে আগে জানতে হবে যে ইয়ংয়ের গুণাঙ্ক কার বেশি কার কম। এইটা আইডেন্টিফাই করতে না পারলে কে বেশি ভার বহন করতে পারবে এইটা কিন্তু আমরা বের করতে পারবো না। বুঝছো? গুড। সো দেখো আমরা মেইন যে সূত্র ছিল বলতো, y সমান সমান f ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই a ইন্টু স্মল এল, y সমান সমান m ইন্টু জি ক্যাপিটাল এল, এই যে f এর জায়গায় mg লিখে দিলাম, a ইন্টু স্মল এল। তো এখান থেকে বলো তো m এর যে মানটা ভাইয়া দেখো, m এর মানটা কার কার উপর ডিপেন্ড করে, y a স্মল এল ডিভাইডেড বাই g ইন্টু ক্যাপিটাল এল। সো আমাদের এই দেখো m এর মানটা কিন্তু ডিপেন্ড করছে y এর উপরে। সো আমরা প্রথমে যেই ইনফরমেশনটা দেওয়া আছে, প্রথমের সেট থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখান থেকে আগে আমাকে দেখতে হবে y এর মান কার বেশি কার কম। এইটা জানলে আমরা কম্পেয়ার করতে পারবো কে বেশি ভার বহন করতে পারবে। মূলত এম যে বেশি বহন করতে পারবে সেই তো বেশি ভার বহন করতে পারবে, তাই না? সো আশা করি বুঝতে পারছো যে আমাদের y এর যে কম্প্যারিজনটা এইটা আগে বের করা লাগবে প্রথমের ইনফরমেশন থেকে। তাইলে ভাইয়া দেখো এইখানে আমাদের দুইটার এল এর মান সেম ছিল, এম জি এর মান সেম ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু সেগুলাও দেওয়া আছে। একটা কাজ করব, বলো তো y সমান সমান আমরা জানতাম f ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই a ইন্টু স্মল এল, তাই তো? এখন বলো তো এই যে y, এই y সমান সমান আমরা দেখতে পাচ্ছি yটা হলো বলের সমানুপাতিক, দৈর্ঘ্যর সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এবং দৈর্ঘ্য বৃদ্ধির ব্যস্তানুপাতিক। তাহলে ভাইয়া বলো তো আমরা যদি এই y1 বাই y2 লিখি, দেখি এটা কয়জনে বুঝতে পারো, একবারে লিখবো দেখি কয়জনে বুঝতে পারো। ভাই বিশাল কঠিন, ভাই এমন কঠিন। দেখো তো y1 বাই y2 দেখো তো ভাইয়া এরকম লেখা যাবে কিনা। এই যে যেহেতু f এর সমানুপাতিক তাই আমরা লিখলাম f1 বাই f2, ঠিক আছে? l এর সমানুপাতিক তাই লিখলাম l1 বাই l2, যেহেতু yটা হলো a এর ব্যস্তানুপাতিক তাই এখানে লিখলাম a2 বাই a1, যেহেতু ব্যস্তানুপাতিক তাই উল্টাই দিলাম, যেহেতু স্মল এল ব্যস্তানুপাতিক এই জন্য l2 বাই l1। ভাইয়া দেখো তো এটা কি বুঝছো কিনা, নাকি একেবারে ভাইয়া একেবারে ছাদের উপর দিয়ে চলে গেছে? দেখো তো এইটা কি বুঝছো সবাই? আরে সর্বনাশ, বুঝে ফেলছে, সাব্বাস, ইজি। সো এটা আশা করি ক্লিয়ার, তাই না? যে কেমনে আসছে, যে আমরা যদি y1 বাই y2 করি তাহলে y1 মানে হচ্ছে f1 ক্যাপিটাল L1 ডিভাইডেড বাই a1 স্মল l1, আর নিচে বসবে হচ্ছে f2 ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই a2 স্মল l2। তাহলে ওইখান থেকে ওই কি বলে তোমার ওই যে সিস্টেম করলে দেখা যাবে উপরে এগুলো আসছে নিচে এগুলো আসছে, না বুঝার কি আছে, এত ইজি পিজি, সাব্বাস সাব্বাস সাব্বাস। সো তাইলে আমরা y1 বাই y2, এবার খেয়াল করো দুইটার ভর ছিল সেম, দুইটা সেম ভরের বস্তুকে আমরা কিন্তু এখানে রাখছি, f1 f2 কাটাকাটি হয়ে যাবে, তাদের দৈর্ঘ্য ছিল পরস্পর সমান সমান। এবং দেখো তো L2 এর মান হচ্ছে L1 এর অর্ধেক, তাহলে এখানে বাকি থাকে যেটা A2। বলো তো ভাইয়া A2 মানে কি? A2 মানে হচ্ছে R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার। ভাইয়া এটা কি বুঝছো কি করছি? ওই যে পাই পাই ছিল উপরে নিচে কাটাকাটি করে দিছি ভাইয়া, A এর মান দেখো পাই আর স্কয়ার পাই পাই কাটাকাটি করে এইটা রাখছি। এবং L2 মানে কত? L2 মানে হাফ ইন্টু L1 ডিভাইডেড বাই এটা ছিল L1, ব্যাস L1 ও কাটাকাটি হয়ে গেল, এখানে থাকলো হাফ। আর R2 বাই R1 মানে কত? R2 মানে 3, R1 মানে 1, তাহলে এখানে হবে 3 স্কয়ার ইন্টু হাফ, 3 তিরিকা 9/2, 9/2, ঠিক আছে? তাহলে একটা হলো y1 একটা হচ্ছে y2, তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কে বড়, কোনটার মান বড়, কার অনুপাতটা বড়, ঠিক আছে? এইটা হচ্ছে কার অনুপাতটা বড়, আমাদের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে y1 ইজ ইকুয়ালস টু, যেহেতু 9/2 তাই না,
তাহলে এখান থেকে ভাইয়া বলো তো y1 ইজ গ্রেটার দেন y2, এইটা কি বুঝতে পারছো? y1 ডিভাইডেড বাই y2, এটা হচ্ছে 9/2। তার মানে প্রথম তারের ইয়ংয়ের গুণাঙ্ক বড়, প্রথম তারের ইয়ংয়ের গুণাঙ্ক বড়, দ্বিতীয় তারের ইয়ংয়ের গুণাঙ্ক ছোট্ট। ঠিক আছে, তাহলে এইবার দেখো বলছে উদ্দীপকের কোন তারটা ভার বহনের সক্ষমতা বেশি। তাহলে বলো তো দেখি, যে আমাদের যদি দুইটা তার নেওয়া হয়, দুইটা তার নেওয়া হয়, যদি দুইটা তারের এ সেম হয়, স্মল এল কি বলে, হ্যাঁ স্মল এল সেম হয়, জি সেম হয়, ক্যাপিটাল এল সেম হয়, তাহলে কার এম বহন করার ক্ষমতা বেশি? সো যেহেতু যেহেতু এম সমান সমান y ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই জি ইন্টু ক্যাপিটাল এল, তো যদি আমরা জাস্ট y এর যে ভ্যালু, এটা আমরা একবারে আসলে এখান থেকেও কিন্তু বের করে ফেলতে পারি, যেহেতু y এর মান বড়, তাই একই রকম দুইটা তার যদি হয়, তাহলে যার y এর মান বড় তারই কি বেশি মানে সেই তারেরই কি ভর বেশি বহন করার সক্ষমতা বেশি? তাহলে সহজ উত্তর হচ্ছে প্রথম তারের কিন্তু ভর বহনের সক্ষমতা বেশি। প্রথম তারের, যেহেতু প্রথম তারের y বড়, যেহেতু প্রথম তারের y বড়, বা ইয়ং এর গুণাঙ্ক লিখবা y বড়, তাই প্রথম তারের ভার বহনের সক্ষমতা বেশি। ঠিক আছে, যেমন দেখো একটু রাফে লিখে রাখি, y সমান সমান কি ছিল বলো তো? পীড়ন বাই বিকৃতি না? তাহলে দুইটা তারের যদি একক বিকৃতি হিসাব করো, একক বিকৃতিতে দুইটা তারের কিন্তু যার y বড় তার পীড়ন বড়, যার y বড় তার পীড়ন বড়। ঠিক আছে, তাহলে যার পীড়ন বড় তার মানে তো সেই বেশি ভার বহন করে আছে, তাই না? পীড়নের মধ্যেই তো mg/a আছে। ঠিক আছে, গেল। তাহলে বুঝেছি আশা করি। ক্লিয়ার সবাই? চলো পরের প্রশ্নে যাই। দেখো এটা কি বলছে, ঠিক এইরকম টাইপের একটা প্রবলেম আমরা গতকালকে প্র্যাকটিস করেছিলাম। তাহলে দেখো কি বলছে এখানে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে এত আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটার এত মিলিমিটার সরণ ঘটে। ভাইয়া এই যে প্রশ্নগুলা পড়তেছো না, প্রশ্ন পড়ার সাথে সাথে তোমাকে যদি ছবি এঁকে ফেলতে পারো, দেখবা ম্যাথ একদম ইজি হয়ে গেছে। সো আমাদের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি ঘনকের উপরিতল, সো ইস্পাতের তৈরি একটা ঘনক, ঘনক হচ্ছে মনে করলাম এই যে ঘনক, এইটা কি, এইটা হচ্ছে গিয়ে আমাদের ঘনক, এই যে ঘনক। ঠিক আছে, এই ঘনকের কি বলছে জানো? বলছে উপরিতলে একটা বল প্রয়োগ করা হয়েছে, বুঝছো? উপরিতলে একটা বল প্রয়োগ করা হয়েছে। আমি এটা 2D ছবিটা দেখাই। সো 2D ছবিটা এইরকম, যখন উপরিতলে আমরা একটা বল প্রয়োগ করলাম তখন কি দেখা গেল? তখন দেখা গেল যে ঘনকটা একটু এরকম বাঁকায় গেছে, তাই তো? ঘনকটা এরকম একটু বাঁকায় গেছে। তো আমাদের বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, অর্থাৎ এই যে বাহুগুলা দেখছো, এই বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। তো ঘনক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই 10 সেন্টিমিটার, ঘনকের উপরিতলে একটা পীড়ন সৃষ্টি করা হয়েছে, স্পর্শকীয় পীড়ন। তাহলে F/A যেটা স্পর্শক বরাবর প্রয়োগ করা হয়েছে, সেটার মান হলো 2.48 ইন্টু 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার। বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটার এত মিলিমিটার সরণ ঘটে, তাহলে এইটার মান মানে কোনটা বোঝাইছে বলতো? এই যে যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে না, বিপরীত যে স্থির তল, এই যে এটা স্থির তল এবং এটার বিপরীত তল, এই তলের বিপরীত তল এটা, এই স্থির তলের সাপেক্ষে তলটার মানে উপরের তলটার 2.9 মিলিমিটার সরণ ঘটছে। তাহলে এই যে সরণটুকু এইটা দেওয়া আছে, কথা বুঝেছো? 2.95 মিলিমিটার সরণ বলতে এইটুকুকে বোঝানো হয়েছে, এইটুকুকে বোঝানো হয়েছে।
তাহলে দেখো তারপর বলছে অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। তাহলে এইটা এটা তাহলে কিসের ছিল? এটা ছিল ইস্পাতের। এইটা ছিল ভাইয়া ইস্পাতের, ইস্পাতের একটা ঘনক, ইস্পাতের তৈরি ঘনক। আর আরেকটা ঘনক আছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের। এইখানে কি বলছে যে এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ মনে করো এইটা হচ্ছে শুরুতে ছিল, তারপরে একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে বা একটা পীড়ন অ্যাপ্লাই করছি, স্পর্শকীয় পীড়ন, তারপরে এটা এরকম কাইট হয়ে গেছে। তাহলে যেটা বললো যে বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগের ফলে তলের কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। তাহলে বলতো এই যে কৌণিক সরণ, এই কৌণিক সরণের মান হচ্ছে 0.01 ডিগ্রি। খেয়াল করো ডিগ্রিতে দেওয়া আছে, কৌণিক সরণ আছে ডিগ্রিতে দেওয়া। বলতো অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক এটা আবার কি জিনিস? বলতো দেখি, অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক এইটা আবার কি জিনিস বলো, বলো। ওয়াই না, ওয়াই না, এটা ক্রিনটন। ক্রিনটনের ক্ষেত্রে ওই যে রিজিডিটি মডুলাস মনে আছে, ইটার মানটা দেওয়া আছে, ইটা, ইটার মান দেওয়া আছে 2.6 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে, তার মানে এইখানেও কিন্তু পীড়ন সেম, এইটার উপরেও পীড়ন কিন্তু সেম, 2.48 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, যদিও এখানে বলছে বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়েছে, তো তাহলে একই পরিমাণ বল যে প্রযুক্ত হয়েছে এইটা বলছে, কিন্তু একই পরিমাণ পীড়ন প্রযুক্ত হয়েছে এইটা বলে নাই। দুইটা কথার মধ্যে একটু ছোট পার্থক্য আছে, খেয়াল করো। প্রথমে একটা বলছে ঘনকের উপরিতলে এত আকারের পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ প্রথম যেই বডিটা ছিল এর উপর একটা পীড়ন দেওয়া হয়েছে, পীড়নের মান হচ্ছে 2.48 ইন্টু 10⁻7। কিন্তু বলতো অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট অ্যালুমিনিয়ামের ঘনকের বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে, বল প্রয়োগে, পীড়ন প্রয়োগে বলে নাই কিন্তু বল প্রয়োগে বলছে। তার মানে তোমাকে আগে এইখানে যে পরিমাণ পীড়নটা কাজ করছে, এখানে F/A দেওয়া ছিল, F/A সমান সমান 2.48 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। এই যে পীড়নটা প্রযুক্ত হয়েছে এইখান থেকে তোমাকে আগে প্রযুক্ত বলের মানটা বের করে নেওয়া লাগবে। সেই বলটা কিন্তু অ্যালুমিনিয়ামের উপরে প্রযুক্ত হয়েছে। কথা কি বোঝা গেছে? এর উপরে পীড়ন কিন্তু সেম না, এর উপরে যে পীড়ন সেই পীড়ন, দুইটা পীড়ন আলাদা। বুঝেছো? তাহলে আমরা আগে এইটার ক্ষেত্রে এরিয়াটা বের করে ফেলি। ঠিক আছে, আমাদের বলছে কি অ্যালুমিনিয়ামের ঘনকের উপরে প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো, অ্যালুমিনিয়ামের ঘনকের উপরে প্রযুক্ত বলের পরিমাণ বের করতে বলছে। তো আসলে আসলে এটাও দেওয়া আছে, বিকৃতিও দেওয়া আছে, তাহলে আমরা বল কিন্তু এই ইনফরমেশন থেকেই বের করে ফেলতে পারবো, ওর হেল্প কিন্তু আমার লাগবে না। ঠিক আছে, এইটার হেল্প আমার লাগবে না। তাইলে দেখো আমরা এখান থেকে যেটা পাই যে F/A সমান সমান ইটা ইন্টু, বলতো এটা কিসে আছে? ডিগ্রিতে আছে, এই ভ্যালুটা আছে ডিগ্রিতে। ডিগ্রিতে থাকলে হবে না, এটাকে আমার রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিলে আমরা এখানে থিটার মানটা রেডিয়ান এককে বসালে কিন্তু হয়ে যাবে। তাহলে ইটার মান হচ্ছে 2.6 ইন্টু 10⁻11, ঠিক আছে, ইন্টু, বলো তো ভাইয়া ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হলে কি করতে হবে? 0.01কে গুণ দিতে হবে পাই দিয়ে, ভাগ দিতে হবে 180 দিয়ে। তাহলে এটা গেল ইটা ইন্টু থিটা সি, আর এখানে আসলো F/A। সুতরাং F এর মান কত হয় দেখি তো, 2.6 ইন্টু 10⁻11 ইন্টু 0.01 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। সো এইটার পরে এরিয়াটা কত হবে? এখানে একটা মান আসছে 1 2 3 4 5 6 7 8, এটার মান আসছে 4.5 ইন্টু 10⁸8। ওকে,
এটার সাথে গুণ দিতে হবে এরিয়াকে। সো এরিয়া কত, যেহেতু বলছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 3 সেন্টিমিটার করে, 3 সেন্টিমিটার করে, তাহলে 3 ইন্টু 10⁻², এর উপরে হবে স্কোয়ার, মিটারে কনভার্ট করলাম, স্কোয়ার করে দিলাম। বুঝছো তো? কারণ এই যে এইটা হচ্ছে আমাদের সেই বাহুটা ছিল, মানে এই ছাদের উপরে তো বলটা প্রয়োগ হয়েছে, তাহলে এরিয়া তো এইটা, তাই না? তাহলে এখান থেকে ইন্টু 3 ইন্টু 10⁻², এর ওপরে হবে টু দি পাওয়ার 2 গেল। তাহলে কত আসে? 40,840, 40,840 এরকম টাইপের একটা ভ্যালু আসে। ঠিক আছে, যদি আমি যোগ বিয়োগে ভুল না করে থাকি, তাহলে 40,840 এত নিউটন এত নিউটন আসে। পাওয়ার 10 হবে? কই পাওয়ার 10 হবে? আয় হায় হায়, আয় হায়, সি 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 সি, এই যে পাওয়ার 10 হবে, এই যে পাওয়ার হবে 10, সি 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 সি। পরীক্ষায় ভাই বিশ্বাস করো, আমি যে এরকম ভুল জীবনে কত করছি, কত যে করছি। কারণ আমি জানি তোমরা বলবো আস ভাই আস, কারণ আমি যে এখানে একা না, এটা আমি জানি ভালো করেই, তাই না? বলো তো, তোমরা কি আমার মতন ভুল করো নাকি করো না? তোমরা কি আমার মতন ভুল করো নাকি করো না? 2.6 ইন্টু 10⁻10 ইন্টু 0.01 ইন্টু পাই ডিভাইডেড বাই 180 ইন্টু 3 ইন্টু 10⁻² স্কোয়ার, ব্যাস, জাস্ট 4084 নিউটন, 4084 নিউটন। ঠিক আছে, করি অনেক। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম শোনো, এইখানে এই যে একটা অ্যালুমিনিয়ামের ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়েছে। তো প্রশ্ন পড়ে প্রথমে মনে হচ্ছিল যে উপরে যে ঘনকটা আছে সেখানে যে বল প্রযুক্ত হয়েছে এখানে সেই বল প্রযুক্ত হয়েছে, কিন্তু এই ভাষাটা দিয়ে কি বোঝাইছে দেখো, সমান এবং বিপরীত স্পর্শকীয় বল বলতে বোঝানো হয়েছে কি, যে এই তল আর এই তল, দুইটা তলে সমান এবং বিপরীত একটা স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়েছে। বুঝছো? এই উল্টা দিকে, মানে এর ওপরে বাম দিকে, এর ওপরে ডান দিকে একটা স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়েছে। দেখো, তুমি যখন মেঝেটাকে স্থির রেখে উপরের তলটাকে এরকম বিকৃতি করাও, তখন কিন্তু আসলে নিচের তলের উপরেও একটা উল্টা দিকে সমান পরিমাণ স্পর্শকীয় বল কাজ করে। দেখো, আমি যখন এইভাবে করে বলটা প্রয়োগ করতেছি, তখন আমার হাত নিচে যেটা আছে, সেই নিচের হাতটা কিন্তু এই উপরের তলটাকে ঠিক বিপরীত দিকে স্পর্শকীয় বল প্রয়োগ করছে। যদি এই বলটা প্রয়োগ না করতো, নিচের বলটা প্রয়োগ না করতো, তাহলে উপরে ধাক্কা দেওয়ার ফলে কি হতো জানো? উপরে ধাক্কা দেওয়ার ফলে এটা সোজা চলতে থাকতো। সো এটা স্থির আছে। সো আমরা যখন উপরের দিকে একটা স্পর্শকীয় বল প্রয়োগ করলাম, নিচের দিকেও বিপরীত যে তলটা, বিপরীত তলেও বিপরীত দিকে কিন্তু, মানে যদি উপরের দিকে যদি ডান দিকে একটা স্পর্শকীয় বল প্রয়োগ করি, এখানে বাম দিকে নিচের দিকে কিন্তু একটা সমান স্পর্শকীয় বল প্রযুক্ত হয়েছে। তা না হলে কিন্তু এই বিকৃতিটা হতো না। তো আমরা নিচেরটা স্থির থাকলে অনেক সময় মনে করি হয়তো বা নিচে কোনো বল প্রযুক্ত হয় নাই, না, হয়েছে, স্থির আছে, কিন্তু ওইটাকে ধরে রাখা হয়েছে ওই জায়গায়। সো উপরের দিকে যে বলটা কাজ করছে, নিচের দিকে সমান এবং বিপরীত কিন্তু একটা স্পর্শকীয় বল কাজ করছে। ঠিক যেমনটা ধরো তুমি যদি একটা তারকে টেনে লম্বা করতে চাও ভাইয়া, টেনে লম্বা করতে চাও, তুমি কি জাস্ট একদিকে টান দিলে হবে? একদিকে টান দিলে তো এটা সোজা চলতে থাকবে। সো আমরা কি করি, এখানে একটা একটা ইয়া থাকে, একটা দেওয়াল থাকে, দেওয়ালে বেঁধে তারপরে এক পাশ ধরে টান দেই। সো দেওয়ালে বেঁধে টান দেওয়ার সুবিধাটা কি? টান দেওয়ার সুবিধা হচ্ছে দেওয়ালটা কি করে, এই তারটাকে কিন্তু সমান একটা বিপরীত দিকে বলটা প্রয়োগ করে। অর্থাৎ দেওয়ালের কাজটা হচ্ছে যে তুমি এদিকে যে বল দিবা, ওইদিকে সেই একই পরিমাণ বল দিবে, যার ফলেই কিন্তু এটা টানাটানি হয়, অর্থাৎ এটা টেনে লম্বা হয়ে যাবে। বুঝছো? কিন্তু যদি তুমি একদিকে শুধুমাত্র বল প্রয়োগ করো, তখন কি হবে? তখন এই বস্তুটা কিন্তু সোজা সোজা বরাবর আসতে থাকবে, এই বস্তু এই ডান দিক বরাবর কিন্তু চলতে থাকবে। বুঝতে পারছো? সো এইখানেও ঠিক সেম জিনিস, যে নিচের দিকে যে তলটা আছে এর উপর সমান এবং বিপরীত দিকে একটা স্পর্শকীয় বল কাজ করছে। তো সেটার কথা বলছে। আমি প্রথমে মনে করছিলাম এখানকার যে বলটা, সেই বলটা এখানে এটার কথা বলছে, কিন্তু না, সমান এবং বিপরীত বলতে ওই যে নিচের দিকে এবং উপরের দিকে যে তল, সেই তলের দুইটা বিপরীত দিকে বল কাজ করছে, এটার কথাই বলেছে। বুঝতে পেরেছো? গুড। ভাইয়া 4,05,000 আসছে, আমার কি তাহলে অ্যান্সার ভুল হয়েছে? কি জানি বাবা, কি জানি। দেখো, ডান, ক্লিয়ার। পরের প্রশ্নে যাচ্ছি।
কি বললো দেখো, উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি, কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। তাইলে খেয়াল করো ভাইয়া, আমাদের তো একটা দৃঢ়তা দেওয়া আছে, এই যে অ্যালুমিনিয়ামের দৃঢ়তা তো দেওয়া আছে, তাই না? এখন আমাকে জাস্ট ইস্পাতের দৃঢ়তা কত বের করতে হবে। সো ইস্পাতের যে দৃঢ়তা, ইস্পাতের যেই দৃঢ়তা, সেখান থেকে আমরা যেটা দেখি, যখন ইস্পাতটাকে এরকম করে বাঁকানো হয়েছে, যখন ইস্পাতটাকে এভাবে করে বাঁকানো হয়েছে, এই যে টিস 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 টিস, ইস্পাতটাকে যখন এভাবে করে বাঁকানো হয়েছে, কি হ্যাঁ, তো দেখো যখন আমরা এইভাবে করে একটা বল প্রয়োগ করেছি, ইস্পাতটা এরকম করে বেঁকে গেছে, তখন আমাদের এখান থেকে দৃঢ়তার গুণাঙ্কটা বের করতে হবে। তো আমাদেরকে বলছে এই যে যতটুকু এটা সরে গেছে না, এখান থেকে এইটা যতটুকু পরিমাণে সরে গিয়েছে, এইটার মানটা কত? এইটার মান হচ্ছে 2.95 মিলিমিটার, 2.95 মিলিমিটার। আচ্ছা বলো তো এইটুকুর মান কত? 10 সেন্টিমিটার, এটাও বলা আছে। তাহলে আমি কিন্তু এই দুইটা ডেটা থেকে বিকৃতি কত বের করে ফেলতে পারবো। আমাকে কিন্তু সরাসরি F/A এর মান কত দেওয়া আছে। তাহলে বলো তো দেখি, আমরা এখান থেকে যদি দৃঢ়তার গুণাঙ্ক বের করতে চাই ইনটু ওই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এখান থেকে আমাদের ইটার যে মান সেটা কি হবে? F ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই A ইন্টু স্মল এল। তাহলে F/A এর মান যেটা, এটাই দেওয়া আছে 2.48 ইন্টু 10⁻⁷। ক্যাপিটাল এল মানে হচ্ছে 10 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করে ফেললাম, এবং 10 সেন্টিমিটার মিটারে কনভার্ট করে ফেললাম, এবং ওইটা 2.95 মিলিমিটার, এটাকেও মিটারে কনভার্ট করে ফেললাম। তাহলে ইটার মান কত বের হয়ে যাবে, এবং এখান থেকে আমরা দুইটা ইটার তুলনা করতে পারবো। বুঝেছো বাচ্চারা? খুব কষ্ট হয়ে যাচ্ছে বলো তো? ইটার মান হচ্ছে 8.4 ইন্টু 10⁻1 2 3 4 5 6 7 10⁻7 এত নিউটন পার মিটার স্কোয়ার। আর অ্যালুমিনিয়ামের কত ছিল? 2.6 ইন্টু 10⁻10, 2.6 ইন্টু 10⁻10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো কত কি আসে। দেখি কোনো জায়গায় হিসাব নিকাশ ভুল আছে কি না। 2.95 মানে 0.295 ডিভাইডেড বাই 10, 0.025 ঠিক আছে। আর এদিকে আসে হচ্ছে না, ঠিক আছে। সো এটা তো পীড়ন দেওয়া ছিল 2.48 ইন্টু 10⁻7। এফ এর মানটাই পুরাটা দেওয়া আছে, এফ এর মানটাই পুরাটা দেওয়া আছে, ডিভাইডেড বাই থিটার যে মানটা সেইটা হচ্ছে 0.295 বা ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.0295। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে 8.4 ইন্টু 10⁻7। ঠিক আছে। এই ভাইয়া উপরে পাওয়ার 8 হবে না? তারাও কোনটা কথা বলতেছো? পাওয়ার 8 হবে কি না? আচ্ছা ক্যালকুলেশন নিজেরা দেখে নিও, ক্যালকুলেশন দেখে নিও, প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন চেক দিও একটা, ক্যালকুলেশন চেক দিও। ডান, ইজি। তারপরে দুইটার মধ্যে কম্পেয়ার করবা, পেয়ে গেলে কম্পেয়ার করে ফেলবা। পরেরটা দেখো, একটা তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 826 সেন্টিমিটার, তারের ব্যাস বলা আছে 4 মিলিমিটার, তারের ইয়ংয়ের গুণাঙ্ক বলা আছে, তারের দৈর্ঘ্য 2 মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় ভর যুক্ত করা হলো। কি পরিমাণ ভর যুক্ত করা হয়েছিল? বরিশাল বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2017।
এটা হলো কম্প্যাক্ট সিরিজের 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 3 নাম্বার। সো একটা তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে ভাইয়া, দেখো আদি দৈর্ঘ্য দেওয়া আছে 826 সেন্টিমিটার, তো তাহলে 8.26 মিটার। তারের ব্যাস বলা আছে, তারের ব্যাস বলা আছে 4 মিলিমিটার। 4 মিলিমিটার মানে হচ্ছে 4 × 10⁻³ মিটার। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে দেখো এটা কিন্তু ওই যে স্টিল বা ইস্পাত এর ইয়ং এর গুণাঙ্ক দেওয়া। তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, অর্থাৎ স্মল এল বলা আছে 2 × 10⁻³ মিটার। বললো প্রয়োজনীয় ভর যুক্ত করতে হবে কতটুকু। তাহলে গ এর উত্তর হচ্ছে সিম্পল, একদম সিম্পল। সো y সমান সমান f ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l। y সমান সমান f এর মান হচ্ছে mg ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l। কত ভর যুক্ত করা হয়েছে, m এর মান কত, y ইন্টু a ইন্টু স্মল l ডিভাইডেড বাই g ইন্টু ক্যাপিটাল L। y এর মান দেওয়া আছে, ক্যালকুলেশন নিজেরা করে নিও, 10⁻11 ইন্টু a এর মান কত বের করতে পারবো না, πd²/4, যেহেতু এখানে ব্যাস আকারে দেওয়া তাই πd²/4, ব্যাসার্ধ থাকলে πr² হতো, ইন্টু l মানে কত 8.26 ডিভাইডেড বাই a মানে কত, ক্ষেত্রফল কত দেওয়া আছে, এই যে ব্যাস যেহেতু দেওয়া আছে তাহলে g এর মান 9.8 ইন্টু ক্যাপিটাল L কত দেওয়া 8.26, সরি এটা স্মল l ছিল, স্মল l দেওয়া আছে 2 × 10⁻³ ডিভাইডেড বাই এখানে হচ্ছে l এর মান 8.26। তাহলে এখান থেকে m এর মান দেখবা কত আসে। ঠিক আছে ঠিক আছে, ডান, 62 কেজি। ঠিক আছে, যা আসে তাই, অ্যান্সার নিজেরা বের করে নিও, অ্যান্সার বের করে নিও। ওকে, তারপরে কি বলল, উদ্দীপক অনুসারে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করাতে ব্যাস 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো এই টাইপের প্রশ্নগুলোতে কিছু লুপ হোল আছে। লুপ হোল কি ধরনের, আমাদের যদি পয়সনের অনুপাত দেওয়া থাকে তখন কিন্তু আমরা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে পার্শ্ব বিকৃতির যে সম্পর্ক সেইটা বের করতে পারবো। যেমন আমাদের এখানে দৈর্ঘ্য বিকৃতিটা দেওয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে স্মল l বাই ক্যাপিটাল L, এটা দেওয়া আছে। আমাদের বলছে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করাতে ব্যাস এতটুকু হ্রাস পাওয়া সম্ভব, তার মানে আমাদের একটা ডেল্টা ডি এর মান দেওয়া আছে, আমাদের ক্যাপিটাল ডি এর মানও দেওয়া আছে কিন্তু। সো যদি কোনোভাবে আমাদের এখানে পয়সনের অনুপাত দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারতাম। এখন আমাদেরকে বলছে উদ্দীপক অনুসারে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করাতে ব্যাস এত মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কি না। সো আমরা আগে দেখব পয়সনের যে মানটা সেইটা কি যেইটুকু রেঞ্জের মধ্যে থাকা পসিবল, কতটুকু রেঞ্জের মধ্যে থাকা পসিবল, -1 থেকে 0.5, বা যেহেতু বৃদ্ধিতে হ্রাসের কথা বলছে তাহলে কিন্তু মাইনাসের পার্টটা বাদ। দেখো এই যে সিগমা সমান সমান কি ছিল, -1 থেকে বড় হতে হবে অথবা 0.5 থেকে ছোট হতে হবে, কিন্তু এইটা তো ভাই অক্সেটিক ম্যাটেরিয়ালের জন্য, এটা তো তাহলে বাদ, কারণ আমাদের তো বলে দিছে দৈর্ঘ্য বৃদ্ধি করাতে ব্যাস এত হ্রাস পাওয়া সম্ভব কিনা। তার মানে এটা হচ্ছে বাস্তব কেসগুলো, মানে সাধারণ কেসগুলা। তাহলে সাধারণ কেসগুলোর জন্য তো এই কন্ডিশন যে 0 থেকে 0.5 এর মধ্যে যদি দেখি এটা আছে সিগমার মান তাহলে কিন্তু এটা সম্ভব। কিন্তু যদি এমন হইলো যে না ভাই সিগমার ভ্যালুটা 0.6 হয়ে গেল, 0.7 হয়ে গেল, তখন কিন্তু এটা পাওয়া সম্ভব না, বুঝছো। সো আমরা এটাকে এভাবে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে খেয়াল করো, আমাদের আগে ধরে নেই ডেল্টা ডি এর মান হচ্ছে 0.02, ডি এর মান কত দেওয়া আছে, ডি এর মান কত দেওয়া আছে 4 মিলিমিটার। সো দুইটাই যেহেতু মিলিমিটার এককে আছে তাহলে আমরা পার্শ্ব বিকৃতি কত পেয়ে গেলাম। এদিকে আমাদের ডেল্টা এল যেটা সেটা হচ্ছে 2 মিলিমিটার আর এল যেটা সেটা হচ্ছে 8.26। তাহলে আমরা হিসাব করব যে সিগমার মান কত হয়। সো এইখান থেকে আমরা হিসাব করে ফেলবো যে সিগমার মান কত হয়। তাহলে দেখো পার্শ্ব বিকৃতি হচ্ছে ডেল্টা ডি বাই ক্যাপিটাল ডি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। তো বাচ্চারা
চলো বের করে ফেলি। ডেল্টা ডি মানে হচ্ছে 0.02, যেহেতু সবাই মিলিমিটারে আছে তাই কোনো অসুবিধা নাই। ও এইটা হচ্ছে আবার 8.26 মিটারে আছে, তো আমি এটাকে এক কাজ করে মিলিমিটার এককে নিয়ে যাই, মিটার থেকে মিলিমিটার এককে নিয়ে গেলাম। ওকে, ক্যাপিটাল ডি হচ্ছে 4 মিলিমিটার, আর ডেল্টা এল এর মান হচ্ছে এটাও 2 মিলিমিটারে আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সিগমার মানটা বের করে ফেলতে পারবো। 0.02 ইন্টু 8.26 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 কত আসে? 20.65 আসতেছে। আমার যদি হিসাব ভুল না করে থাকি ভাইয়া, 7 সকালে হিসাবটা ভুল হলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আর তোমার কাছে যদি ক্ষমা সুন্দর দৃষ্টি না থাকে তাহলে দৃষ্টি দিও না এখানে। সিগমার মান আসছে 20.65। ভাই এটা কি পসিবল? এটা কি পসিবল? এইটা পসিবল না, ঠিক আছে? এই যে এটাই করছে 8.26 ইন্টু 10⁻³ মানে ওই যে তুমি যেটা বললা, ওই যে পল আকাশ, এই যে 8260 এটাই কিন্তু আসে, ঠিক আছে? এটা পসিবল না, বুঝছো? রাইট। এটা লিটন কি লিখছো এটা তুমি? এই ডেল্টা এল দিয়ে এটা কি লিখছো? ব্রিজের চিহ্ন একটা। যাই হোক যাই হোক যাই হোক, সো আমরা এই অ্যাপ্রোচে গেলে জিনিসটা পারফেক্ট হয়, বুঝছো? সো এটা যেহেতু সিগমা, যেহেতু সিগমার মান, যেহেতু সিগমা এর মান 0 রেঞ্জে নেই, রেঞ্জের বাইরে, তাই সম্ভব, তাই 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া, 0.2 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব না। আচ্ছা এর সাথে একটা অ্যাড অন করে দিই, বলো তো ভাইয়া, যদি বলতো যে সর্বোচ্চ কত হ্রাস পাওয়া সম্ভব তাহলে কিভাবে হিসাব করতাম বলো তো? যদি বলতো সর্বোচ্চ কত হ্রাস পাওয়া সম্ভব তাহলে কিভাবে বের করতাম বলো তো? সর্বোচ্চ কতটুকু হ্রাস পাওয়া সম্ভব এইটা যদি বের করতে বলতো তাহলে কিভাবে করতাম? মনে আছে ম্যাক্সিমাম কত হইতে পারে? ম্যাক্সিমাম কত হইতে পারে? ম্যাক্সিমাম কত হইতে পারে? যেমন দেখো এই যে সিগমার মান, বলো তো সিগমার সাথে আমাদের ডেল্টা ডি এর সম্পর্ক কি প্রপোর্শনাল না? তাইলে সিগমার মান যখন ম্যাক্সিমাম হবে তখন ডেল্টা ডি এর মানও কি ম্যাক্সিমাম হবে। তাহলে সেক্ষেত্রে সিগমার মান ম্যাক্সিমাম হতে পারে 0.5, সেটার ক্ষেত্রে ডেল্টা ডি এর মান কত হতে পারে এটা আমরা দেখব। তাহলে ওইটাই হচ্ছে সর্বোচ্চ হ্রাসের পরিমাণ, বুঝতে পারছো? ওকে, সো আশা করি বুঝতে পারছো। চলো পুরোটা একবার রিক্যাপ করি, খুব সুন্দর একটা প্রশ্ন, বরিশাল বোর্ড 2024, একদম রিসেন্ট প্রশ্ন। সো এখানে আমাদেরকে বললো যে আদি দৈর্ঘ্য দেওয়া আছে, তারের ব্যাস দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারটার দৈর্ঘ্য এত বৃদ্ধি করতে ভর যুক্ত করা হয়েছে। ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক অনুসারে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করাতে ব্যাস এত মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কিনা। সো যেহেতু এখানে আমি আগে দেখলাম আমার ডেটা যেগুলো দেওয়া আছে বলছে এইটা হওয়া সম্ভব কিনা, তাহলে আমরা যেইটা হওয়া সম্ভব কিনা আমরা ধরে নেই এটা হয়েছে। তাহলে এটা যদি হয় তাহলে আমার পয়সনের অনুপাত কত আসে? দেখলাম 20 আসে। পয়সনের অনুপাত কি 20 পাওয়া সম্ভব না? এটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 0.5। তাহলে এই রেঞ্জের বাইরে যেহেতু তাই এটা সম্ভব না, সোজা কথা, ডান। এখন ধরো এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করলো, বলল যে যদি এটা সম্ভব না হয় তাহলে ম্যাক্সিমাম কতখানি ব্যাস হ্রাস করা সম্ভব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই সমীকরণ থেকে দেখো ডেল্টা ডি এর সাথে সিগমার সম্পর্ক একদম প্রপোর্শনাল। ডেল্টা ডি এর মান যদি বাড়ে তাহলে সিগমার মানও বাড়বে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সিগমার মান যখন ম্যাক্সিমাম হবে ডেল্টা ডি এর মান তখন ম্যাক্সিমাম হবে। তাহলে এটা হলো অ্যাড অন প্রশ্ন, এক্সট্রা কোশ্চেন। এক্সট্রা কোশ্চেনে ধরো বলল যে ডেল্টা ডি ম্যাক্সিমাম কত হতে পারে, ডেল্টা ডি সমান সমান ম্যাক্স কখন হবে, ডেল্টা ডি ম্যাক্স কত হতে পারে, ম্যাক্স কত হতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম সিগমার যে ভ্যালু, হ্যাঁ সিগমার যে ভ্যালু সেটা হচ্ছে ডেল্টা ডি এর সাথে প্রপোর্শনাল। তাহলে সিগমার ভ্যালু ম্যাক্সিমাম আমি 0.5 এখানে বসাবো, সমান সমান ডেল্টা ডি এর মান বের করতে হবে। ক্যাপিটাল এল এর মান হচ্ছে 8260 ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি এর মান হচ্ছে 4 মিলিমিটার ইন্টু আমাদের স্মল এল এর মান হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এখান থেকে ডেল্টা ডি এর মান কত মিলিমিটার পাবো এটা বের হয়ে যাবে।
ম্যাক্সিমাম কত মিলিমিটার পাওয়া সম্ভব এটা বের হয়ে যাবে, একটু হিসাব করে ফেলি। 0.5 ইন্টু 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 8260, এটা আসে 4.84 ইন্টু 10 টু দি পাওয়ার -4, খুবই ছোট্ট একটা ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম কতটুকু পাওয়া সম্ভব এটা কিন্তু বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। চলো পরের প্রবলেম দেখে ফেলি। সহজ জিনিস কি বলছে দেখো, 3 মিটার লম্বা এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে 10 কেজি ভরকে ঝুলালে এটার দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়, বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেখানো হয়েছে। দেখো বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেখানো হয়েছে, বললো তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃত কাজ কত নির্ণয় করো। ভাইয়া বলো তো কৃত কাজ সমান কি ছিল? আচ্ছা আমি আগে লিখে নিই যে যে ডেটাগুলো দেওয়া আছে। এল এর মান হচ্ছে 3 মিটার লম্বা, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার, ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব তারের এক প্রান্তে ভর ঝুলানো হয়েছে 10 কেজি এবং এটার দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। তো ভাইয়া 1% বৃদ্ধি পায় মানে দেখো ডেল্টা এল এর মান, বুঝতেই পারতেছো বিকৃতি 1% দেওয়া আছে, যাই হোক ভেঙে ভেঙে করি, 1% বৃদ্ধি পায়, দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়, ডেল্টা এল এর মান হচ্ছে 1% অফ এল, তাহলে ডেল্টা এল বাই ক্যাপিটাল এল সমান সমান 1% বা 0.01, তাহলে বিকৃতি দেওয়া আছে, এমজি মানে এফ দেওয়া আছে, এও দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক কত বের করে ফেলতে পারবো। যাই হোক এখন আমাদেরকে কি বললো, তারটার দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃত কাজ কত নির্ণয় করো। তাহলে ভাইয়া বলো তো কৃত কাজ সমান আমরা কি দেখেছি, গতকালকে বের করলাম না, কৃত কাজ সমান সমান এই যে এই সূত্রটা ছিল, হাফ ইন্টু ওয়াই ইন্টু এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার, এরকম ছিল। সো এটাকে কি লেখা যায়, হাফ ইন্টু ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। বলতো এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা কি বলি, এফ বলি না? তাহলে হাফ ইন্টু এফ ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, ও এটা তো হয়েই গেছে, সরি এই যে ক্যাপিটাল এল মান তো দেওয়া আছে, খেয়াল করি নাই, 3 দেওয়া আছে, তাহলে 3 দেওয়া থাকলে 0.03 না, ডেল্টা এল এর মান হচ্ছে 0.01 ইন্টু 3, 0.03 সবই দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু এফ এর মান হচ্ছে এমজি, এমজি যেহেতু ঝুলাই দিছি ভর, ইন্টু এল এর মান হচ্ছে 0.03, তাহলে ভাইয়া এখান থেকে কৃতকাজ কত হয় বের করে ফেলবো। বাহ তোমরা আগেই করে ফেলেছো, তোমরা তো অনেক স্মার্ট দেখছি। এত স্মার্ট কেন তোমরা? 1.47, সাব্বাস, 1.47 জুল, 1.47 জুল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডান। ওকে পরের প্রশ্ন দেখো, তারটা কোন পদার্থের তৈরি বের করতে বলল, তারটা কোন পদার্থের তৈরি বের করতে বলল। ঠিক আছে, এখন বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেওয়া আছে, সো আমাদেরকে আসলে পয়সনের অনুপাতটা দিয়েই হিসাব করতে হবে, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে 3 মিটার লম্বা দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দেওয়া আছে, ও রাইট আমরা ব্যাসের একটা মান জানি, ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধের পরিবর্তন কত এইটা তো বলে নাই, দাঁড়াও তো, 3 মিটার লম্বা দৈর্ঘ্য জানি, এল এর মান জানি 3 মিটার দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখান থেকে আমি ব্যাসার্ধটা বের করতে পারবো 10 টু দি পাওয়ার -6, এটা সমান লেখা যায় পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, অর্থাৎ আমি এখান থেকে ব্যাসার্ধ আদিগত ব্যাসার্ধটা বের করতে পারবো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে 10 কেজি ভরকে ঝুলানো হয়েছে, তার মানে এফ এর মান তো বুঝতেই পারছো, এফ এর মান এমজি দিয়ে লিখলাম, কোনো অসুবিধা নাই, এটার দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়, স্মল এল সমান আমরা একটু আগে বের করছি 0.03 আসে, তার বিকৃতিটা জানি 1%, কিন্তু কোন পদার্থের তৈরি এটা যদি বের করতে হয় তাহলে তো আমার পার্শ্ব বিকৃতিটা লাগবে, পার্শ্ব বিকৃতি না হলে তো আমি কম্পেয়ার করতে পারবো না। এখানে কি কোনোভাবে মিস্টেক আছে কোনো? না 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 না, এইভাবে হবে না, এই তথ্য অনুযায়ী এটা হবে না ভাইয়া, এখানে অবশ্যই একটা, এখানে ডাটা সাফিসিয়েন্ট নাই, ডাটার সাফিসিয়েন্ট নাই। দেখো ঘনত্ব সমান ধরে ব্যাসার্ধ, দেখো কে বলছে যে ঘনত্ব সেম থাকবে? যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে কি আর ঘনত্ব সেম থাকে কখনো? বলো তো ঘনত্ব সমান সমান কি, ঘনত্ব সমান সমান হচ্ছে m ডিভাইডেড বাই v। সো আমাদের খেয়াল করো
ভরের মান কি চেঞ্জ হবে? তারের যে ভরের মান কি চেঞ্জ হবে? হবে না। আয়তনের মান তো পরিবর্তন হচ্ছে, আয়তনের মান তো বৃদ্ধি পাবে নর্মাল কেসে, তাহলে রো এর মান কি হয়ে যায়? কমে যায়, ঘনত্ব তো সেম থাকবে না। এখন আসো, তুমি বললা ভাইয়া ঘনত্ব সেম ধরে করি চলেন, তাহলে আমাদের রো এর মান যদি সেম থাকে, এম এর মান তো সেমই, তাহলে ভি এর মানও সেম না? ভি এর মান সেম হলে আমরা কি জানি? সিগমার মান কত হয়ে যায়? 0.5 হয়ে যায়। সো যদি এটা 0.5 হয়েই যায়, তাইলে আর এগুলা মানে এটাই যদি ধরা লাগে, 0.5 ধরেই যদি করা লাগে, তাহলে আর এগুলা কেমনে কম্পেয়ার করবো? এটা তো সম্ভব না। সো এটা না, ডাটা নাই, হয়তো বা প্রশ্নে কোনোভাবে মিস করে ফেলছে যে আমাদের পার্শ্ব বিকৃতি দেওয়া থাকতে হবে, না হলে হবে না। পার্শ্ব বিকৃতি লাগবে, পার্শ্ব বিকৃতি প্রয়োজন, না হলে কখনো কম্পেয়ার করা যাবে না। দেখো তাহলে অঙ্কটা কেমন হইতে পারতো? ধরো পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি বলা আছে, তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি করে আমরা যদি দেখি সিগমার ভ্যালুটা বা পয়সনের অনুপাতটা এই তিনটা ভ্যালুর কোনোটার কাছে আছে, তাহলে বলতে পারবো যে ম্যাটেরিয়ালটা কোনটা। বুঝছো? তাহলে বলতে পারবো ম্যাটেরিয়ালটা কোনটা। গাইডে তো করা আছে, গাইডে করা থাকলে হবে না। বুঝছো ভাই? আপনি একটা ধৈর্য করেন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা ধৈর্য করেন যে পার্শ্ব বিকৃতি একটা ধরে নিব, এটা কোনো কথা? আমাকে বলছে পয়সনের অনুপাত নিচের কোনটার কাছাকাছি যাবে, কোন ম্যাটেরিয়ালের কাছাকাছি। এখন তাইলে আমি একটা পার্শ্ব বিকৃতি ধরবো, সেই পার্শ্ব বিকৃতি তো এটার যে কোনোটার কাছে হইতে পারে, তাইলে এটা কি ধরনের ম্যাথ করা হইলো বলো তোমারে? বুঝতে পারছো? হ্যাঁ, সিএস এর বইতে করা আছে, ওইটা একটু কারেকশন করে নিও। ওইখানে আয়তন সেম ধরে করছে, বেশিরভাগ গাইড বইতে আয়তন সেম ধরে করা। কিন্তু আয়তন সেম যদি হয় তাহলে তো 0.5 আমি এটা ধরেই নিলাম। বুঝতে পারছো স্টুডেন্টরা কেমনে করছিল প্রশ্ন? এইখানে ঝামেলা আছে। ঠিক আছে, তবে এই ধরনের কেসগুলোতে যদি দেখে স্যাররা প্রশ্নে ভুল আছে, অ্যাপ্রোচ করে যদি স্টুডেন্টরা লিখে আসতে পারে কিছু একটা পার্শিয়াল মার্ক হিসেবে, দেখা যায় হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ভুল থাকলে ফুল মার্ক পেয়ে যায়, প্রশ্ন ভুল থাকলে ফুল মার্ক পেয়ে যায়। ঠিক আছে, এগুলা ফ্রি মার্কস হয়ে যায়। ঠিক আছে, না না এক্সামে তুমি ভাই লজিকটা বোঝো না কেন? লজিকটা বোঝো, লজিক্যালি সব ঠিক আছে, ঠিক বলতেছি কিনা দেখো। যে আমাদের বললো সিগমার ভ্যালু বের করা লাগবে, সিগমার ভ্যালু বের করার জন্য উপরে লাগবে হচ্ছে পার্শ্ব বিকৃতি আর নিচে লাগবে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এটার মান দেওয়া আছে 1%, ডেল্টা ডি বাই ক্যাপিটাল ডি, এটার মান দেওয়া আছে 1%। পারফেক্ট। ক্যাপিটাল ডি এর মান কত সেটা এখানে যে আর দেওয়া আছে এখান থেকে আমি বের করে নিতে পারবো সামহাও, মানে পাই আর স্কোয়ার থেকে। কিন্তু ডেল্টা ডি এর মানটা তো আমার লাগবে, এইটা না পারলে আমি সিগমার মান কার কাছে আছে এটা বুঝবো কিভাবে? সো সিগমার মান কার কাছে যায়, এটার মান কি 0.22, 0.33 না 0.44, তার উপরে বেস করে তো আমার ডিসিশন দেওয়া লাগবে ম্যাটেরিয়ালটা কি সীসার, অ্যালুমিনিয়াম নাকি লোহার। বুঝতে পারছো? সো এটার জন্য পার্শ্ব বিকৃতি প্রয়োজন, তা না হলে বের বের করা যাবে না। ঠিক আছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড। পার্শ্ব বিকৃতি এক ধরে করে দিলে হবে না। দেখো যদি তুমি এক ধরে করো, তার মানে কি তুমি একটা আন্দাজে ধরে নিলা, আন্দাজে ধরে যেই পয়সনটা পাবা সেটাও একটা আন্দাজে ভ্যালু আসবে। তো ওই আন্দাজের ওই আন্দাজের হিসাবটা এখন এইগুলা যার কাছাকাছি যাবে সেইটা ধরে তোমাকে মিলাতে হবে। মানে এটা হচ্ছে ওই মানে ওই যে ধরো তোমার কাছে কি বলবো, এক মানে এমন একটা রচনা লিখতে বলছে যে রচনা তুমি আসলে কিছুই জানো না, কিন্তু ধরো মোটামুটি একটা লিখে দিয়ে আসলাম, আমরা তো লিখে দিয়ে আসতেই পারি। তো লিখে দিয়ে আসার পরে এখন জিজ্ঞেস করতে ভাই হবে কিনা। তো এখানে প্রশ্নে ঝামেলা আছে। ঠিক আছে, প্রশ্নে এরকম ঝামেলা থাকতেই পারে। এই সমস্ত কেসে চেষ্টা করবা এই প্রশ্নগুলো অ্যান্সারই না করতে, যেগুলাতে প্রশ্নে ঝামেলা পাবা সেইগুলা চেষ্টা করবা অ্যান্সারই না করতে। এই যে একজন বলছো যে ভাইয়া আয়তন সেম ধরে করা যাবে, দেখো আয়তন যদি সেম ধরে নাও তাহলে সব সময় এটা পয়সনের অনুপাতটা 0.5ই হবে। আয়তন সেম ধরলে 0.5 হবে, তো তাহলে আমি তো ধরেই নিচ্ছি 0.5, তাইলে আবার এখানে এটার কারোরটার মতো নিতে হবে না, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, আগে থেকে কীভাবে বুঝবো ঝামেলা আছে, এটা আসলে টাফ, এটা আসলে বোঝা টাফ। সেক্ষেত্রে যদি হাতে সময় থাকে, দেখো তোমাদেরকে আমি তোমাদেরকে তো না মনে হয় গত বছর 24 ব্যাচের এক্সামের আগে ওদের একটা গাইডলাইন দিছিলাম, এক্সাম গাইডলাইন দিছিলাম। তো সেইখানে এভাবে করে বলছিলাম যে ধরো এক একটা প্রশ্ন সলভ করার জন্য কতক্ষণ সময় পাও তোমরা? আধা ঘন্টা না 40 মিনিট করে সময় পাও না?
এক একটা দাঁড়া আমি বাংলার সাথে মিলাই ফেলতেছি কিনা, তোমাদের অ্যান্সার করা লাগে কয়টা, 2.5 ঘন্টার মধ্যে 5টা অ্যান্সার করা লাগে, তাহলে কি 30 মিনিট করে সময় পাও না এক একটা প্রশ্ন সলভ করার জন্য? ফিজিক্সেরগুলো হ্যাঁ 30 মিনিট করে সময় পাও। তো তোমরা টার্গেট রাখবা এক একটা প্রশ্ন প্রথমে, বিশেষ করে যখন অ্যান্সার করা শুরু করতেছো, এখনও যে অ্যাচিভে মডেল টেস্ট দিচ্ছ, খেয়াল করবা যে তোমার এক একটা প্রশ্ন টার্গেট নিবা, এক একটা সিকিউ প্রশ্ন 15 মিনিটের মধ্যে শেষ করতে, 15 মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করবা, এটা টার্গেট নিবা। 15 মিনিট টার্গেট নিলে জীবনও 15 মিনিট পারবা না, হয়তো 20 মিনিটে গিয়ে ঠেকবে। টার্গেটই যদি নাও আমি 30 মিনিটে শেষ করব, তাইলে ভাই ওটা 40 থেকে 50 মিনিট চলে যাবে তোমার সিকিউ একটা শেষ করতে। সেই জন্য প্রথমে টার্গেট নাও 15 মিনিটে শেষ করবা। এবং প্রথম দিকে দেখবা বেশিরভাগ সময় আমরা হাতের লেখা খুবই স্লো থাকে, এটা করা যাবেই না। প্রথম দিকে আমরা সেইগুলাই অ্যান্সার করি যেগুলো আমরা ভালো পারি। তুমি চিন্তা করো, যেগুলো ভালো পারো সেগুলোতে টাইম বেশি নিচ্ছ, তাহলে ভাইয়া যেগুলা প্রশ্ন কঠিন আসছে, যেগুলা তোমার একটু চিন্তা করতে হবে, সেগুলোতে তো পরে টাইমই পাবা না। সেই কারণে প্রথম দিকে টার্গেট নিতে হবে আমি যেগুলো পারি সেগুলো অ্যান্সার করব এবং খুব অল্প সময়ের মধ্যে সেগুলো সলভ করব। পরে তো তুমি রিভিশন দিতেই পারবা, অসুবিধা নেই, কিন্তু টার্গেট নাও প্রথমে 3-15-45 মিনিটে 3টা সিকিউ অ্যান্সার করে ফেলতে। এটা টার্গেট নেওয়ার কথা বলতেছি। তুমি দেখবা 3টা সিকিউ করতে 1 ঘন্টা লেগে যাচ্ছে। 3টা সিকিউ যদি 1 ঘন্টায়ও হয়, তাইলেও একটা বিশাল একটা মানে তোমার কি বলবো অ্যাডভান্টেজে থাকবা। 3টা সিকিউ যদি 1 ঘন্টায় শেষ করে ফেলতে পারো, মানে এক একটা 20 মিনিট করে লাগছে, তো তাইলে 3টা সিকিউ 1 ঘন্টায় যদি হয়ে যায়, পরের 3টা সিকিউয়ের জন্য 1.5 ঘন্টা সময় হাতে থাকতেছে। তো সেই ক্ষেত্রে ধরো যদি কোনো একটা ম্যাথ প্রবলেম এরকম পেয়ে যাও যে ভাইয়া আমি শুরু করছি ঘ নাম্বারে দেখতেছি একটু ঝামেলা, কিন্তু আরেকটা আছে এটা আমি শিওর পারবো, তাহলে তখন এটা কাটার দরকার নাই, এটা না কেটে আগে ওটা দেখো অ্যান্সার করতে পারো কিনা। যদি অ্যান্সার করতে পারো তাহলে তখন এইটা কেটে ওইটা রেখে দাও, বুঝতে পারছো? কিন্তু যদি আবার না কাটো, সবই অ্যান্সার করে যাও, তখন কিন্তু ফার্স্ট 5 ক্যালকুলেট করা হয়। তো এই ক্ষেত্রে তুমি যেহেতু জিনিসটা লজিক্যাল পাইছো, তুমি একবার লিখে দিলেই হলো যে পার্শ্ব বিকৃতি ছাড়া বা কি বলে এখানে পার্শ্ব সরণ ছাড়া এখানে সিগমার ভ্যালু বের করা সম্ভব নাই, তাই তুলনাও অসম্ভব। ঠিক আছে, এটা করলেই হলো। ইজিগুলো তো 15 মিনিটও লাগে না করতে, এক্স্যাক্টলি এটাই বলতেছি। তবুও 15 মিনিট ধরো, কারণ ক খ আছে তো একটু হয়তো সময় লেগে যাবে, কারণ অত তাড়াহুড়াও দরকার নেই। যদি গ ঘ তুমি পারো দেখবা 15 মিনিটের অনেক কম সময়ও হয়ে যাচ্ছে, আসলে ঠিক বলছো। ঠিক আছে, ওকে। তাহলে তারটা কোন পদার্থে তৈরি এটা মতামত দিতে পারলাম না, সরি স্যার, মাফ করে দিয়েন। পরের প্রশ্ন দেখো কি বলছে, এ ও বি দুইটা তারের দৈর্ঘ্য সমান, এ তারের ব্যাস হচ্ছে 3 মিলিমিটার, ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে দেওয়া আছে, বি তারের ব্যাস দেওয়া আছে, তার দুইটাতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 400 কেজি ভর ঝুলালে প্রথম তারটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়। দ্বিতীয় দৃশ্যকল্প, আচ্ছা দৃশ্যকল্প 2, একটা স্টিল তারের ওপর 10 নিউটন বল প্রয়োগ করে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এত বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটা তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দৃশ্যকল্প 1-এ প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। বুঝতে পেরেছ? একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলেছে, সহজ অঙ্ক, পারবা এগুলা। দেখি একটু ছোট করে আগে ডেটাগুলো লিখে ফেলি। এ তার আছে, বি তার আছে, বললো দুইটা তারের দৈর্ঘ্য সমান, এটাও এল এটাও এল। এ তারের ব্যাস দেওয়া আছে, এ তারের ব্যাস দেওয়া আছে 3 মিলিমিটার এবং বি তারের ব্যাস দেওয়া আছে, ও দেওয়া আছে হ্যাঁ 2 মিলিমিটার, পারফেক্ট। এটার ইয়ংয়ের গুণাঙ্কও দেওয়া আছে 2 × 10⁹ এবং আর কিছু দেওয়া নাই। দুইটাতে পৃথক পৃথক সময় 400 কেজি ভর ঝোলানো হয়েছে, এম এর মান হচ্ছে 400 কেজি, এখানেও এম এর মান সেম। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি মানে L1, দ্বিতীয় তারের কি বললো, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়, তাহলে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি মনে করলাম L2, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দ্বিতীয়টার 3 গুণ। তাহলে এইভাবে করে আমাদের ইনফরমেশনগুলা আগে গ্যাদার করে ফেললাম। এখন আমাদের কি বলছে, এখন বলছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি 30% করলে, দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত। তাহলে ভাই বলো তো, দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L1 এর মান বলছে 30% অফ L, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে L1/L মানে কত, 30% বা 0.3, এটাই আমাদের বিকৃতি দেওয়া আছে। তো বলো তো ভাইয়া আমাদের
ও সবই দেওয়া আছে। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো আমাদের এফ এর মান হচ্ছে mg, এর মানটা আমরা এই যে এখান থেকে বের করতে হবে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু 0.3। বের করে দেখবা একক আয়তনে সঞ্চিত শক্তি কত হয়। ইজি, পারবো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 2 এ উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো দৃশ্যকল্প 2 কি বলছে সেটা একটু দেখি। বলল একটা স্টিল তারের উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা ভালো কথা, এটা হলো একটা স্টিল তার, এই তারের উপরে 10 নিউটন একটা বল প্রয়োগ করলাম, যার ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 মিলিমিটার। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের, অর্থাৎ আমরা কি করছি, বলের পরিবর্তন করছি। সো এই একই স্টিলের তার, কিন্তু এই স্টিলের তারের দৈর্ঘ্যটাও একই রকম, কিন্তু বলছে দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে একটু মোটা তার, স্টিলের একটা মোটা তার। হ্যাঁ, বলছে বল পরিবর্তন করছে, এখানে অন্য একটা বল প্রয়োগ করছি, বলের মানটা কত এটা আমরা জানি না। সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তো এটা 1 ধরলাম। L2 এর যে মান এটা হচ্ছে 0.1 মিলিমিটারই আছে। একই দৈর্ঘ্যের, অর্থাৎ এই L2 এবং L1 পরস্পর সমান, L2 এবং L1 পরস্পর সমান, একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে এটার মান যদি হয় R1, এটার মান হচ্ছে 2 ইন্টু R1। তাহলে বলছে যে বলের পরিবর্তন কত, F2 এর মান কত, এটা হিসাব করতে হবে। তাইলে ভাইয়া দেখো, আমরা বল সমান সমান কি লিখতে পারি, y ইন্টু a ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই স্মল l, না কি লিখলাম, y ইন্টু a ইন্টু স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তাহলে বলো তো, যখন আমরা, এটা তো f এর সমীকরণ তাই না, f এর সমীকরণ, তাহলে ভাই বলো তো f2 বাই f1 যখন লিখবো তখন উপরে হবে y2, নিচে হবে y1, কারণ এটা সমানুপাতিক সম্পর্ক। a এর সাথেও সমানুপাতিক সম্পর্ক, স্মল l এর সাথেও সমানুপাতিক সম্পর্ক, ক্যাপিটাল L এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যেহেতু একই রকম স্টিলের তার, y y কাটাকাটি হয়ে যাবে, এর মধ্যে থাকবে হচ্ছে R2 স্কোয়ার আর নিচে থাকবে R1 স্কোয়ার, L2 বাই L1। আচ্ছা, L2 এর মান হলো 0.1, L1 এর মান হচ্ছে 0.1, একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি যেহেতু বলছে। ও সরি, এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে খালি খালি আর না লিখি, যেহেতু একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি এবং আদি দৈর্ঘ্য একই রকম না, এই যে L2 ইজ ইকুয়ালস টু L1, এটাও তো একই রকম। তার মানে আমাদের দেখো বল কতটুকু দেওয়া লাগবে F2, সেটা ডিপেন্ড করছে জাস্ট ব্যাসার্ধের উপরে। R2 এর মান, এটা তো R2 ছিল, R2 এর মান হচ্ছে 2 ইন্টু R1, তাহলে এখানে হবে আলটিমেটলি 2 মানে 4 হবে 2 ইন্টু R1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইন্টু F1 সমান সমান 4 ইন্টু F1, অর্থাৎ 4 ইন্টু F এর মান কত, 10। তাহলে F2 এর মান হচ্ছে 40। ভাইয়া অনেকেই এখানে এইটাই অ্যান্সার বলে চলে আসবে তাড়াহুড়ার চোটে, কিন্তু আমাদের বলছে কি বলের পরিবর্তন বের করতে, বলের পরিবর্তনের পরিমাণ উল্লেখ করো। সুতরাং বলের পরিবর্তন, ডেল্টা F সমান সমান F2 মাইনাস F1 সমান সমান 30 নিউটন। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ডেল্টা F হচ্ছে বলের পরিবর্তন। আগে আমরা সেকেন্ড কেসে বল কত বের করলাম, তারপরে ডেল্টা F দিয়ে পরিবর্তন কত দেখে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের 5 নাম্বার প্রবলেম ছিল। এইটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের 5 নাম্বার প্রবলেম, হ্যাঁ 5 নাম্বার প্রবলেম ছিল। এটা হলো কম্প্যাক্ট সিরিজের 5 নাম্বার প্রবলেম। ওকে, পরেরটাতে যাই। দেখো কি বললো এখানে,
এক্স এবং ওয়াই তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে দেওয়া হলো। আচ্ছা দেখো, যেমন দৈর্ঘ্য দেওয়া আছে দেখতে পাচ্ছি, ব্যাসার্ধ দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, ব্যাসের হ্রাসও দেওয়া আছে। বাহ 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 বাহ। প্রথম প্রশ্ন বলছে এক্স তারের পয়সনের অনুপাত নির্ণয় করো। ভাইয়া এরকম এই মানে দোয়া চলে আসে না বলো, মানে পরীক্ষকের উপরে যদি আসলেই এইরকম সুন্দরভাবে ডেটাগুলো দিয়ে দেয়, মানে দোয়া চলে আসে কিন্তু, তাই না? সব দেওয়া আছে। সো আমরা এখানে যেটা বলছে দেখো, যে তারের পয়সনের অনুপাত কত, এক্স তারের পয়সনের অনুপাত। তাহলে ভাইয়া এক্স তারের পয়সনের অনুপাত সিগমা সমান সমান ব্যাসের হ্রাস কত, 0.005, 0.005, 0.005 ডিভাইডেড বাই ব্যাস। এই খেয়াল করো, এটা কিন্তু ব্যাসের হ্রাস, আর এটা কি ব্যাসার্ধ দেওয়া, তাহলে ব্যাস কত হবে 0.5 ইন্টু 2। ঠিক আছে, এটা ব্যাসের হ্রাস আর এটা হচ্ছে ব্যাস, লিখে ফেললাম। তারপরে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে 7 মিলিমিটারে আছে, ইন্টু 10⁻³ আদি দৈর্ঘ্য হচ্ছে 0.8। তাহলে এখান থেকে হিসাব করে দেখবা কি আসে, 0.005 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার -3, 0.57। হে কিরকম একটা মান চলে আসলো, 0.57 মতন আসে, এই 0.57 মতন আসে, 571। কিছু করার নাই, পয়সার অনুপাত বের করতে বলছে, আমরা বের করে দিচ্ছি। এখন আমাদের তো জিজ্ঞেস করে না এটা কি বাস্তবে সম্ভব কিনা, তাই না? আমাদেরকে তো জিজ্ঞেস করে নাই বাস্তবে সম্ভব কিনা। সূর্য বলছে পয়সার অনুপাত বের করো, পয়সার অনুপাত আমরা বের করে দিছি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এক্সট্রা করে 2-3টা লাইন করার কোনো দরকার নেই এখানে। ঠিক আছে, ডান। ভুল হয়েছে কেন, ভুল হয়েছে কেন? ও না, কেন 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 ভুল হয়েছে কেন, কি ভুল হয়েছে? এই ঠিক আছে, 0.571 ঠিকই আছে। ওকে চলো পরের প্রবলেম কি বলছে দেখি। বি তারের আয়তন, বি তার কই পেল আবার? ও দৃশ্যকল্প 2 হতে, আরে এত সুন্দর একটা ডেটা দেওয়া, এটা দিয়ে নাকি কেবল গ করলাম। আচ্ছা দৃশ্যকল্প 2, এ এবং বি দুইটা তার, এ তারের দৈর্ঘ্য L1, ব্যাসার্ধ R1, বি তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ দেওয়া আছে। উভয় তারে 7 কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হলে এ তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি পায়, বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ও বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায় বলছে। আচ্ছা বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কি না? আচ্ছা ভালো কথা, দেখো এই প্রবলেমটার জন্য আমাদের উদ্দীপকের যে হেল্প লাগবে এটা ম্যান্ডেটরি না, যে বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কিনা। সো আমরা এখানে একটু জেনারেলাইজড ভাবে আগে চলো একটু দেখে আসি, যদি আয়তনের পরিবর্তনটা 0 হয় তাহলে সিগমার মান কত হয়। দেখো আমরা জেনারেলাইজড কেসটা একটু দেখে আসি। যদি আয়তনের পরিবর্তন ডেল্টা ভি সমান সমান 0 হয় তাহলে পয়সনের অনুপাত কত, তাহলে পয়সনের অনুপাত কত এইটা আমরা বের করতে চাই। তো মনে করো শুরুতে আমার একটু আসলে পেজ লাগবে, এটার মধ্যে না করে আমরা চলো একটু পরের ইয়াতে যাই। ওকে, যদি আয়তনের পরিবর্তন বা ডেল্টা ভি সমান 0 হয় তাহলে সিগমার মান কত এইটা আমরা বের করতে চাই। তো ভাইয়া দেখো এটা হচ্ছে মনে করো আমাদের একটা সিলিন্ডার আকৃতির তার, ঠিক আছে? তারের একটা ব্যাসার্ধ দেওয়া আছে আর, এবং তারের একটা দৈর্ঘ্য বলা আছে, তারের একটা দৈর্ঘ্য বলা আছে এল। তাহলে বলো তো ভি সমান সমান কি হবে, পাই আর স্কোয়ার এল। এখন আমরা যেটা করব, আমাদের আয়তনের পরিবর্তন লাগবে। এই ভলিউমটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে। এটা এমন একটা ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হলে, এক্সট্রা চেঞ্জ হলে আরও চেঞ্জ হয়, এক্সট্রা চেঞ্জ হলে এলটাও চেঞ্জ হয়, এরকম একটা ভ্যারিয়েবল হচ্ছে ডিএক্স। তাহলে দেখো আমরা এখান থেকে যদি পাই আর স্কোয়ার এল বাই ডিএক্স এইটা যদি করি, তাহলে দেখো প্রথমে আমাদেরকে পাই আর স্কোয়ারকে বাইরে রেখে ডিএল বাই ডিএক্স করতে হবে,
এরপরে পাই এলকে বাইরে রেখে ডিআর স্কোয়ার বাই ডিএক্স করতে হবে, ডিআর স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, যদি আমরা এই ডিএক্সটা যেটা নিছিলাম এটাকে সরাই দিলাম, এটা জাস্ট আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন এইটা লেখার জন্য লিখছি। দাঁড়াও একটা ছোট্ট কাজ করি, আর স্কোয়ার যেটা এটাকে তো একবার ডিফারেন্সিয়েট করব। তো তাহলে ডিভি বাই ডিএক্স এইটা সমান সমান আসছে পাই আর স্কোয়ার ডিএল বাই ডিএক্স প্লাস, দেখো তো আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2r পাই এল ডিডিএক্স অফ আর। ঠিক আছে, ডিডিএক্স অফ আর। তো ভাইয়া বলো তো আমাদের এই যে সমীকরণটা আসলো, এই সমীকরণটা থেকে যদি আমরা ডিএক্স গুলোকে কেটে দেই তাহলে কি থাকে, ডিভি সমান সমান পাই আর স্কোয়ার ডিএল প্লাস 2 পাই আর এল ইন্টু ডিআর। এটা তো আসলো। ডিআর মানে কি, ব্যাসার্ধের পরিবর্তন, ডিএল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন। এখন একটা কাজ করি, যদি আয়তনের পরিবর্তনটাকে টোটাল আয়তন দিয়ে ভাগ দেই তাহলে কি আসে, পাই আর স্কোয়ার ডিএল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল প্লাস 2 পাই আর এল ডিআর ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। কি করলাম, আয়তন দিয়ে ভাগ দিছি দুই পাশে। সো আয়তন দিয়ে ভাগ দিলে আয়তন সমান কি, পাই আর স্কোয়ার এল, আয়তন সমান কি, পাই আর স্কোয়ার এল, ওইটা দিয়ে ভাগ দিলাম জাস্ট একটু সিম্পলিফাই করার জন্য। না, এই ভাগটা না দিলেও কোনো অসুবিধা ছিল না, ভাগটা দিলে একটু সিম্পলিফাই হইলো আর কি। পাই পাই কাটা, আর স্কোয়ার কাটা, পাই পাই কাটা, একটা আর কাটা এবং এলটা কাটা। তাহলে দেখো কি থাকে, এখানে থাকে ডিএল বাই এল। বলো তো এই জিনিসটা কি, ডিএল বাই এল এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, প্লাস 2 ইন্টু এখানে আসে ডিআর বাই আর। বলো তো এটা মানে কি, এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। ডিভি বাই ভি, বলো তো যদি আয়তন পরিবর্তন শূন্য হয় তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, এই পার্টটা জিরো হয়ে যাবে না। তাহলে এবার খেয়াল করো, আমরা যদি দেখি যে ডিএল বাই এল সমান সমান আসছে মাইনাস 2 ইন্টু ডিআর বাই আর। সুতরাং মাইনাস ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল, হ্যাঁ, এইটা সমান সমান কি আসে, এইটা সমান সমান আসতেছে হাফ, এবং এটার মানেই কি, পয়সনের অনুপাত, এই দেখো হাফ। বুঝছো, পয়সনের অনুপাত হচ্ছে হাফ। দেখো এখানে একটু লিখে রাখি, এই যে ডিআর মানে হচ্ছে, আমি বুঝাইছি ডেল্টা আরটাকে, আর ডিএল মানে হচ্ছে ডেল্টা এলটাকে। বুঝছো, তাহলে দেখো কি করলাম, আমাদের একটা এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের তার ছিল যার আয়তন এত। আমরা এর যদি অল্প একটু পরিবর্তন হয়, ব্যাসার্ধে অল্প একটু পরিবর্তন হয়, উচ্চতায় অল্প বা দৈর্ঘ্য অল্প একটু পরিবর্তন হয়, তাহলে আয়তনে কতটুকু পরিবর্তন হয় এইটা আমরা হিসাব করতে গেছি। তো সেটার জন্য আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এক্স র্যান্ডম একটা ভ্যারিয়েবল, এটা পরে কাটাকাটি হয়ে যাবে। জাস্ট এটা বের করার জন্য একটা সমীকরণ দাঁড় করানোর জন্য, যে যদি আমরা তারের দৈর্ঘ্যের একটু পরিবর্তন করি, তারের ব্যাসার্ধের একটু পরিবর্তন করি, তাহলে তারের আয়তনের পরিবর্তনটা কেমন হবে, এই রেশিওটা দেখার জন্য আমরা কিন্তু এই ডিএক্স নামক একটা নতুন ভ্যারিয়েবলকে নিয়ে আসছি, যেইটা আর এর সাথেও পরিবর্তনশীল, এল এর সাথেও পরিবর্তনশীল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ওই যে ইউভি এর ফর্মুলার অনুযায়ী এখানে একটা সূত্র পেলাম, পরে এক্সগুলো সব কাটাকাটি হয়েই গেছে। তাহলে ডিভি সমান সমান এটা আসলো, ডিভিকে যদি ভি দিয়ে ভাগ করলাম, ভি দিয়ে ভাগ না করলেও কোনো অসুবিধা হতো না। তুমি এখান থেকে দেখতা, যদি এই পাশটাকে ওই পাশে নাও, এটাকে যদি জিরো ধরে নাও, ডিভিটাকে জিরো ধরে নাও, তাহলেও দেখবে এই পাশে এই পাশ কাটাকাটি করে আমাদের ফাইনালি এইটার মান -2 আসছে, মানে হাফই আসছে। কিন্তু এটা করছি কেন, এই যে সাথে সাথে কাটাকাটি করে ফেলার জন্য। এটা ম্যান্ডেটরি স্টেপ না, ডিভিটা তুমি জিরো ধরে এখান থেকেও আগায় ফেলতে পারতা, কোনো সমস্যা নাই। সো মেইন আইডিয়াটা হচ্ছে এটাকে এমন একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যেটা আর এর সাথেও পরিবর্তন হয়, এল এর সাথেও পরিবর্তন হয়, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। বুঝছো, বুঝতে পারছো? অন্যভাবে করে দেন, অন্যভাবে এটা তুমি দেখবা কম্প্যাক্ট সিরিজের বইতে সলভ সহ দেওয়া আছে, সেইটা দেখে করে ফেলতে পারো।
কিন্তু এটা একদম জেনারেলাইজড ভাবে করলাম এবং আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ধরে তারপরে করা, এটা মোর জেনারেলাইজড, এভাবে করে করে ফেলতে পারো। বেশি কঠিন না, বেশি কঠিন না, এটা খুবই খুবই সহজ। এই দেখো ভি সমান সমান পাই আর স্কোয়ার এল, এইটার জন্য কি খুব বেশি বুদ্ধি খরচ করা লাগবে? লাগবে না, এটা আমরা পারবো। জাস্ট এই স্টেপটা যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এক্স হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা আর এর সাথেও ডিপেন্ড, মানে আর এর উপর ডিপেন্ডেন্ট, এল এর উপরেও ডিপেন্ডেন্ট। তাহলে পাই আর স্কোয়ার এল এটাকে একটা ইউভি এর ফর্মুলা না? এই ডিফারেন্সিয়েশন পারো না? এই যে ইউটাকে ভিতরে নিয়ে ভিটাকে বাইরে রাখলাম, ভিটাকে বাইরে নিয়ে ইউটাকে ভিতরে রাখলাম, এটা পারবো। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2r হয়, আর এটা তো আর না, এটা এক্স, তাই ডিআর বাই ডিএক্স থাকলো। ব্যাস, এখান থেকে ডিভি বাই ডিএক্স, পাই আর স্কোয়ার ডিএল বাই ডিএক্স সেম রাখছি। এটা এই পাই এল এর জায়গায় আছে, আর স্কোয়ারকে 2r লিখলাম, ডিআর বাই ডিএক্স লিখলাম, ব্যাস। এবার এক্সগুলাকে কাটাকাটি করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে পয়সনের অনুপাতের ভ্যালুটা নিয়ে আসা। জাস্ট এই স্টেপটা খেয়াল রাখতে হবে, এই একটা স্টেপ, তাইলে এইগুলো সব নর্মাল ম্যাথের ক্যালকুলেশন, কোনো ঝামেলা নাই। বুঝছো? আশা করি পারবা, আশা করি পারবা। ঠিক আছে, ঠিক আছে, ডান। সো এটা একদমই প্রায় সিমিলার নিয়মেই করা আছে কমপ্লেক্স সিরিজের বইতেও, ওইটাও দেখতে পারো। হুবহু সেম না হলেও ওইটাও দেখতে পারো, একই, কোনো প্রবলেম নাই, রেজাল্ট সেমই আসছে। দেখো, হ্যাঁ এটা প্র্যাকটিস করবা, তাবাসসুম ইয়াসমিন মিম, প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ডান। সো দেখো দৃশ্যকল্প 1 কি বলছে? সমান দৈর্ঘ্যের 3টা তার এ বি সি এর উপরে একই মানের পীড়ন প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1% হলো। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি যেহেতু দেওয়া আছে, তার মানে এই ভ্যালুগুলাই কিন্তু আমাদের পীড়ন, আমাদের বিকৃতি দেওয়া আছে। তাহলে 3টা তারের উপরে পীড়নও জানো, বিকৃতিও জানো, তাহলে ইয়ং এর গুণাঙ্ক বের করে ফেলতে পারবা। জানি না কি চাইছে এখনো। দৃশ্যকল্প 2, আচ্ছা দৃশ্যকল্প 1 হতে গ নাম্বার আগে শেষ করে আসি। বলছে বি তারের দৈর্ঘ্য বিকৃতি কত? তো ভাই বি তারের দৈর্ঘ্য বিকৃতি জানতে চাইছে। দেখো বি তারের পীড়নের মান 5 × 10⁻²⁰, 5 × 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তারপরে বললো দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2%, 1% হলো। এখন দেখো বি তারের দৈর্ঘ্য বিকৃতি বের করতে বলছে, তার মানে এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল কত, এটাও আমাদেরকে দেওয়া আছে, এইটাও আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2%। এই কি ব্যাপার, দৈর্ঘ্য বিকৃতি বের করতে বলছে, আমাদের দৈর্ঘ্য বিকৃতি তো দেওয়াই আছে। এই দৈর্ঘ্য বৃদ্ধি যদি হয় স্মল এল সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি বলে দিছে 2% অফ এল, তাহলে বলো তো ডেল্টা এল বাই ক্যাপিটাল এল সমান সমান তো 2%, এটাই তো বিকৃতি। এখন কি দৈর্ঘ্য বৃদ্ধি চাইছে কিনা এটা একটু দেখি, দাঁড়াও। না, দৈর্ঘ্য বৃদ্ধি চাই নাই, এটাই উত্তর, এখানে আর কোনো ঝামেলা নাই, এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট দৈর্ঘ্য বিকৃতি চাইছে, এটাই উত্তর 2%। আর তুমি চাইলে ভাঙায় লিখে দিতে পারো 0.02। ঠিক আছে, উত্তর এইটাই, প্রশ্ন ভুল না। প্রশ্ন যদি এইটাই হয় তাহলে 0.02 এটাই হচ্ছে উত্তর। এখন ধরো তোমার কাছে চাইলো, এটা উত্তর, এটা অ্যান্সার শেষ। যদি তোমার কাছে চায় ডেল্টা এল এর মান কত নির্ণয় করো, তখন কি করবা? ডেল্টা এল এর মান জানতে চাইলো, তখন কি করবা? দেখি তখন করা যায় কিনা। আমরা পীড়ন জানি, বিকৃতি জানি, তাহলে ওয়াই এর মান বের করে ফেলতে পারবো না? ওয়াই অফ বি সমান সমান হবে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়নের মান হচ্ছে 5 × 10⁻12, বিকৃতির মান হচ্ছে 0.02, ওয়াই বি এর মানটা আমরা পেয়ে যাব। ওয়াই বি এর মান যদি পাও তাহলে আমরা এখান থেকে এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, কোনো লাভ কি হচ্ছে? না, কোনো লাভ হচ্ছে না। আমরা ক্যাপিটাল এল না জানলে এটা পারবো না, না সম্ভব না।
সো অ্যাটলিস্ট আমাকে ক্যাপিটাল এলটা পেতে হলে স্মল এলটা পেতে হলে ক্যাপিটাল এল এর ভ্যালুটা আমার বের করা লাগবে। বুঝতে পারছো? এই আর কি। এটা কোন বোর্ড? বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। গ নাম্বার গেল। ঘ নাম্বার কি বলছে দেখো, সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, কি বললো? সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে, মানে স্মল এল এর সাথে ইয়ংয়ের গুণাঙ্কের মধ্যে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2। আচ্ছা, কি কি দেওয়া আছে আগে দেখি। একটা দৃঢ় অবলম্বন থেকে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য এত প্রস্থ দুইটা ভিন্ন উপাদানের তারের পি এবং কিউ ঝুলায়ে 10 কেজি করে ভর ঝুলানো হয়েছে। পি তারের দৈর্ঘ্য 7% এবং কিউ তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। চলো ভাই, কোনো চিন্তা ভাবনা না করে আমরা আগে ডেটা যেগুলো দেওয়া আছে এগুলো আগে লিখে ফেলি। তো আমাদের একটা দৃঢ় অবলম্বন থেকে এত দীর্ঘ এত প্রস্থ দুইটা উপাদানের তার পি এবং কিউ ঝুলাই। আচ্ছা, দুইটা উপাদানের মনে হচ্ছে এল সেম এবং কিউও সেম। তাদের যে প্রস্থচ্ছেদ এই দুইটাও পরস্পর সেম। দুইটা ভিন্ন উপাদানের তার, এটা y1 এটা y2 বা yp yq, এটা হচ্ছে yp এটা হচ্ছে yq। তার দ্বয়ের নিচে 10 কেজি করে ভর ঝুলানো হলো। তো তার মানে এফও দুইটা সেম। আচ্ছা, ফলে পি তারের দৈর্ঘ্য স্মল এল যেটা সেটা হচ্ছে বললো 7% বৃদ্ধি পাইছে। অর্থাৎ একবারে বিকৃতি তো দেওয়া আছে, স্মল এলপি বাই এলপি এটা সমান সমান হচ্ছে 7%, আর এল কিউ ডিভাইডেড বাই এল কিউ এটা হচ্ছে 8%। ঠিক আছে, এই দুটা দেওয়া আছে। এখন বললো সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ঠিক আছে, তার মানে দেখো এখানে মূলত এই এল সেম, এ সেম, এফ সেম। তাহলে ওয়াই এর সাথে এল এর সম্পর্কটা কি? মানে ওয়াইটা চেঞ্জের কারণেই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা বা বিকৃতিটা চেঞ্জ হয়েছে। তাহলে এল এর সাথে ওয়াই এর পরিবর্তনটা কেমন এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা কাজ করি, চলো। ওয়াই সমান সমান, যেহেতু সম্পর্ক দেখাতে বলছে দুইটা তার দেওয়া আছে, বেশিরভাগ সময় মাথায় রেখো যখনই দুইটা তারের এরকম কম্প্যারিজন ভিত্তিক প্রবলেম থাকবে সেই সময় আমরা একটা অনুপাত আর একটা অনুপাত করে ফেলবো। মানে একটার ওয়াই বাই ওয়াই, এল বাই এল, এফ বাই এফ এরগুলা করে ফেলবো যখন কম্প্যারিজন করতে বলবে বা দুইটা তার দেওয়া থাকবে। বেশিরভাগ কেসে দেখবা ম্যাথগুলো এভাবেই সলভ হয়ে যায়। ওয়াই সমান সমান কি আছে? এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। তাহলে ভাইয়া ওয়াই পি ডিভাইডেড বাই ওয়াই কিউ এটা সমান সমান কি হবে? এফ পি এর সাথে সমানুপাতিক এফ পি বাই এফ কিউ, এল এর সাথে সমানুপাতিক এল পি বাই এল কিউ, এর সাথে ব্যস্তানুপাতিক এ কিউ বাই এ পি, এল এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এল কিউ ডিভাইডেড বাই এল পি। ঠিক আছে, এখন এখান থেকে দেখো যেহেতু বলেছে আমাদের কাছে দুইটা সমান বল প্রয়োগ হচ্ছে, এইটা কাটা, দৈর্ঘ্য নাকি সেম এটাও কাটা, ক্ষেত্রফলও নাকি সেম এটাও কাটা। তো আমাদের এল কিউ মানে কত? এল কিউ মানে হচ্ছে 8% অফ এল কিউ, আর স্মল এলপি মানে হচ্ছে 7% অফ এলপি। এটা হচ্ছে ওয়াইপি, এটা হচ্ছে ওয়াই কিউ। এলপি এল কিউ সমান সমান কাটাকাটি, তাহলে ওয়াইপি ডিভাইডেড বাই ওয়াই কিউ এইটার মান হচ্ছে 8% বাই 7%, 8/7। ঠিক আছে, সো আমাদের দেখো যার ইয়ংয়ের গুণাঙ্ক বড় তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু মানে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু কম। তুমি দেখো ফাইনালি সমীকরণ যেটা আসলো ওয়াইপি বাই ওয়াই কিউ এটা সমান সমান কি আসলো? এল কিউ ডিভাইডেড বাই এলপি। তার মানে কি? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ওয়াই এর সাথে এল এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? তো তাহলে সমান বল প্রয়োগ করলে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের সম্পর্ক উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, যদি সমান বল প্রয়োগ হয় সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং আমরা এটাই কিন্তু দেখলাম যে দেখো ওয়াই পি বাই ওয়াই কিউ, এখান থেকে বুঝতে পারছো পি এর মান কিন্তু বড়, কিউ এর মান কিন্তু ছোট। আবার অন্যদিকে আমাদের যে দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু কিউ এর বড়,
কিউ এর বড়, পি এর ছোট। সো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে পি এর ছোট, কিউ এর বড়। তাইলে কি হলো দেখো, যার ইয়ংয়ের গুণাঙ্ক বড় তার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ছোট, যার ইয়ংয়ের গুণাঙ্ক ছোট তার দৈর্ঘ্য বৃদ্ধি বড়। সো এটাই কিন্তু আমরা ম্যাথ থেকেও প্রমাণ করলাম, আবার সমীকরণ থেকেও কিন্তু প্রমাণ করে ফেললাম। বুঝতে পেরেছো? বলো তো। ক্লিয়ার? সহজ? ঠিক আছে, এইগুলা ইজি আছে। চলো পরের প্রবলেম দেখে ফেলি, আর বেশি প্রবলেম করব না, এগুলা তোমাদের তো সলভ করাই আছে, বাসায় ধুমসে প্র্যাকটিস করবা এখন। চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ এবং বি দুইটা একই উপাদানের তার, তার মানে ওয়াই সেম, দুইটা একই উপাদানের তার, ওকে ঠিক আছে। প্রযুক্ত বলের সাথে তার দুইটার দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র উপরে প্রদর্শিত হয়েছে, অর্থাৎ এফ ভার্সেস স্মল এল। দেখো এরকম গ্রাফ গতকালকে দেখাইছিলাম কিন্তু। ওয়াই এর মান দেওয়া আছে, বললো এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো, এ তারের ব্যাসার্ধ বের করো। এ তারের গ্রাফ কোনটা? এইটা। খেয়াল করো কি কি ইনফরমেশন আমরা এখান থেকে বের করতে পারি। এ তারের জন্য কি কি ইনফরমেশন নিতে পারি? একটা হচ্ছে আদি দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 2 সেন্টিমিটার। কত বল প্রয়োগ করলে? 15 নিউটন বল প্রয়োগ করলে। দেখো এর মান 15 নিউটন, 2 সেন্টিমিটার বৃদ্ধি। তারপর আর কি দেওয়া আছে? ওয়াই এ দেওয়া আছে 2 × 10⁻11, সবই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আগে এ এর মানটা বের করব, তারপরে ব্যাসার্ধ কত বের করে ফেলবো। ডান, ডানাডান ডান। সো আমরা ভাইয়া এখান থেকে এফ বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এ সমান সমান আসবে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু স্মল এল। ওকে, তাহলে এফ এর মান হচ্ছে 15, এল এর মান 1.5, ওয়াই এর মান হচ্ছে 2 × 10⁻11, স্মল এল হচ্ছে 2 × 10⁻²। ব্যাস, এখান থেকে এরিয়া বের করবা, পাই আর স্কোয়ার সমান কত দেখবা, আর এর মান কত দেখবা, শেষ, ব্যাসার্ধ বের হয়ে যাবে। ইজি, ডান। পরেরটা দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, যদি দুইটা তারের মধ্যে কম্পেয়ার করতে বলে, ধরো কম্পেয়ার করে তুমি দেখলা y1 ইজ বড়, y2 ছোট, তাহলে মনে রেখো y1টা আমরা ব্যবহার করব কোন কাজে? y1 ব্যবহার করব টানার কাজে, আর y2টাকে আমরা ব্যবহার করব বাধার কাজে। এরকম একটা সিকিউ ছিল যেখানে দুইটার y1 আর y2 কম্পেয়ার করতে বলে এবং বলে যে একটা দড়ি দিয়ে টানা হচ্ছে, একটা দড়ি দিয়ে বাধা হচ্ছে। এখন বলো তো কার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, ইস্পাতের নাকি রাবারের? ইস্পাতের। তাহলে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হলে ইস্পাতের চিন্তা করে দেখো ভর বহন করার সামর্থ্য বেশি, ওইটা দিয়ে টানা সহজ। ইস্পাতের সাহায্যে কোনো বস্তুকে টানা কিন্তু সহজ। রাবার দিয়ে কি টানা সহজ? না, রাবার ছিঁড়ে যাবে। কিন্তু বলতো বাধার কাজে যদি ব্যবহার করি তাহলে ইস্পাত দিয়ে কি বাধা যাবে? বরং রাবার দিয়ে কিন্তু বাধা সহজ। তো যার ইয়ংয়ের গুণাঙ্ক কম হয় সেটা দিয়ে বাধার কাজে ব্যবহার করি, আর যেটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক বড় হয় সেগুলো আমরা টানার কাজে ব্যবহার করি। বুঝতে পারছো? ওকে, তো দেখো কি বললো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা তা গাণিতিকভাবে যাচাই করো। বলতো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করার কথা বলছে। আচ্ছা, এইটা একটা সমানুপাতিক গ্রাফ না? সমানুপাতিক গ্রাফ হলে তোমার কাছে মনে আছে এই যে লাস্ট ক্লাসেই দেখাইছিলাম, এই গতকালকে 9 ঘন্টা আগে, ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, হ্যাঁ এরকম একটা সমীকরণ দেখলাম না? তো এখান থেকে দেখো এফ, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, আর এইটা হচ্ছে ওই যে কে এর মতন যেটা। তো আমাদের যদি একটা নির্দিষ্ট তারের যদি স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকে, একটা নির্দিষ্ট তারের তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তার একটা ইয়ংয়ের গুণাঙ্কও আছে, ওয়াইও আছে, এলও আছে, এও আছে, তিনটা রাশি মনে করো ফিক্সড আছে, তাহলে বলো তো তার উপর বল যত প্রয়োগ করবা তার দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি পরিমাণে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো দেওয়া আছে 2 সেন্টিমিটারের জন্য এ তারে বল প্রয়োগ করা লাগে 15,
আর 2 সেন্টিমিটারের জন্য বি তারে বল প্রয়োগ করা লাগে 7। এখন আমাদের এটা বলে না, আমাদের বলছে ভাই 10 সেন্টিমিটার যখন হবে, 10 সেন্টিমিটার হলে আমাদের কৃত কাজ সমান হবে কিনা। তো আমরা তো আগের ক্লাসে দেখছিলাম না যে বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি যদি গ্রাফ হয়, এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা সেটাই কিন্তু হয় কৃত কাজ, কারণ যে বল গুণ সরণ ছিল বা বল সরণে একটা গ্রাফ এটা, তাহলে এটাই কিন্তু কৃত কাজ হবে এরিয়াটা। কিন্তু কথা হচ্ছে আমাদের এই 10 সেন্টিমিটারের জন্য এফটা কত এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি 2 সেন্টিমিটারের জন্য এফ হচ্ছে 7, 2 সেন্টিমিটারের জন্য এ তারের এফ হচ্ছে 15, এটা আমরা জানি। 2 সেন্টিমিটারের জন্য বি কত, এ কত, এটা জানি, এফ গুলা জানি। কিন্তু 10 সেন্টিমিটার হলে তাদের এফ কত হবে এইটা আমরা জানি না। সো এখন আমাদের কাজ হবে আগে 10 সেন্টিমিটারের প্রসারণের জন্য আমাদের এ তারের ওপর প্রযুক্ত বল কত, বি তারের প্রযুক্ত বল কত, এই দুইটা আগে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি আগে বের করি সেটা কিভাবে বের করব, দেখো তারগুলার তো এই মানটা সেম, তাইলে f1 ডিভাইডেড বাই স্মল l1 ইজ ইকুয়ালস টু f2 ডিভাইডেড বাই স্মল l2। যখন l1 এর মান 2 সেন্টিমিটার ছিল, f1 এর মান, মনে করো এটা a তারের জন্য হিসাব করতেছি এখন আমরা, a তারের জন্য হিসাব করছি এখন আমরা, তাহলে l এর মান যখন 2 তখন f এর মান ছিল 15, l এর মান যখন 10 তখন f এর মান কত বের করতে চাই, তাহলে f2 সমান সমান কত হবে 75 নিউটন, 150 বাই 2 75 না। এবার আসো বি তারের ক্ষেত্রে কি হবে, বি তারের জন্য একই ফর্মুলা, f1 বাই l1 ইজ ইকুয়ালস টু f2 ডিভাইডেড বাই l2। তাহলে বি তারের ক্ষেত্রে যখন l1 এর মান 2 তখন f এর মান হচ্ছে 7, যখন l এর মান 10 হবে তখন f এর মান কত বের করতে হবে, তাহলে f2 এর মান আসে 70 বাই 2 মানে 35 নিউটন। এখন তাইলে দেখো আমরা যেহেতু এ তারের বল পেয়ে গেছি, সরণ জানি, তাহলে কিন্তু কৃত কাজ কত হবে, হাফ ইন্টু 75 ইন্টু 10 বাই 100, জাস্ট মিটারে কনভার্ট করলাম। এটা হচ্ছে এ তারের কৃত কাজ, আর বি তারের কৃত কাজ কত, হাফ ইন্টু 35 ইন্টু 10 বাই 100। বুঝছো কি করলাম, বলো তো? জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো আমরা এভাবে করে ম্যাথগুলা প্র্যাকটিস করে ফেলতে হবে। ঠিক আছে, কৃতকাজ সমান হবে কিনা যাচাই করতে বলছে। সো কৃতকাজ আমরা দেখাবো W1 এবং W2 এর মধ্যে যে পার্থক্য আছে, ঠিক আছে, এটা যাচাই করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি। তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, কম্প্যাক্ট সিরিজের বইতে বাকি যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো ভালোভাবে সলভ করে ফেলো। এই বইটা ভালোভাবে কাভার করলে মোটামুটি সিকিউ নিয়ে চিন্তা নাই, এমসিকিউ নিয়ে চিন্তা নাই, সব কাভার্ড। এরপরে নতুন চ্যাপ্টারে চলে যাবা। তো আমাদের মোটামুটি যে টাইপের প্রবলেমগুলো সিকিউতে আসার মতন, বা যে টাইপের প্রবলেমগুলা গত বছরগুলোতে আসছে, সেগুলাই তো আসলে সামনের বারও ওই টাইপের প্রবলেমগুলোই আসার মতন থাকে। তো সেগুলা ওই বইতে ভালোভাবে পাবা, একদম বাছাই করা আছে, খুবই অল্প সংখ্যক প্রবলেম, এগুলো একটু বারবার করে প্র্যাকটিস করো, তাইলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা আজকে তাহলে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নতুন অধ্যায়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।